আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। সরাসরি ঘটনা চলে যাচ্ছে। তো আজকে প্রথমে আমি যে ঘটনা শেয়ার করব সেটা কোনো এক মাদ্রাসার শিক্ষক আমাকে এটা বলেছিলেন বেশ কয়েক বছর আগে, এবং উনি আমাকে দুটা ঘটনা বলেছে এবং সেই দুটা ঘটনায় আজকে আমি আপনাদেরকে শোনাবো। তো একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল এবং আরেকটা ঘটনা ঘটেছিল ওনার বাবার সাথে। তো ওই শিক্ষক ওনাদের পরিচয় দিতে মানা করেছে, মানে ওনার এবং ওনার বাবার পরিচয় দিতে মানা করেছে দেখে আমি ওনাদের নাম নিচ্ছি না। তো ওনার বাবার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা সেটা আমি প্রথমে শেয়ার করব। ঘটনাটা 90 শতকের দিকে, কত সাল এটা ঠিক আমারও মনে নাই উনি যেটা বলেছিল। তো ওনার বাবা, ওই শিক্ষকের বাবা ছিল ময়মনসিংহের কোনো একটা গ্রামের এক মসজিদের ইমাম। তো ওনার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে আব্দুল সাত্তার, এবং সেই সাত্তার সাহেব বেশ প্রভাবশালী ছিল এই গ্রামের। তো সাত্তার সাহেবের দুইজন ছেলে ছিল, আর ওনার সন্তান দুইজনই ছিল। এক ছেলের নাম ছিল নুরু মিয়া, আরেক ছেলের নাম ছিল আবু সাইদ। আবু সাইদ ছিল বড় এবং নুরু মিয়া ছিল ছোট। তো আবু সাইদ নাকি ছিল একটু রকচটা এবং জেদি টাইপের, এবং সে নাকি একটু মানে মুরব্বীদের সাথে একটু বেয়াদবি করতো, এরকম ভাবে কথাবার্তা বলতো এবং খুবই রাগী ছিল, এবং সে তার ছোট ভাইকে খুব শাসন করত। তো এটা যখনকার ঘটনা, তখন ওই আবু সাইদের মানে সাত্তার সাহেবের যে বড় ছেলে আবু সাইদের দুই সন্তান ছিল। একজনের বয়স 3 বছর আর একজন হয়তো কয়েক মাস বয়স হবে। তো সেই মুহূর্তে ওনাদের ছোট ভাই নুরু মিয়া সে পাশের গ্রামেই কোনো এক মেয়েকে বিয়ে করে। মেয়েটা অভাবী কোনো ঘরের মেয়ে ছিল এবং অশিক্ষিত একটা মেয়ে ছিল, শিক্ষা মানে তেমন গ্রহণ করে না, মানে মেয়েটা নাকি পড়ালেখা করেই নাই, নিচু শ্রেণীর মেয়ে ছিল, নিচু ফ্যামিলির মেয়ে ছিল। তো এরকম একটা ফ্যামিলির মেয়েকে ওনার আবু সাইদের ছোট ভাই নুরু মিয়া উনি বিয়ে করে। তো বিয়ে করার পরে মানে পালায় বিয়ে করে, বিয়ে করার পরে সে যখন বাড়িতে আসে তখন বাবাকে বলে যে বাবা আমি এরকম বিয়ে করছি, মেয়েটাকে আমি আগে থেকে পছন্দ করতাম। তো এটা বলার পর সেই সাত্তার সাহেব খুব ক্ষেপে যায়, এবং বড় ভাই মানে আবু সাইদ তো খুব বকাবকি করে, এবং ওনার বাবাকে বলে, সাত্তার সাহেবকে বলে যে বাবা যেহেতু পালায় বিয়ে করছে, নিচু শ্রেণীর মেয়েকে বিয়ে করছে, ওকে ঘর থেকে বের করে দাও, আর ওকে যদি ঘরে রাখো তাহলে কিন্তু আমি এই ঘরে থাকবো না, এই বাসায় থাকবো না। এরকম অনেক কথা কাটাকাটি হয়, এবং সাত্তার সাহেব রাগে, যেহেতু উনি খুব নামে গ্রামে খুব স্বনামধন্য লোক ছিল, তো উনি খুব রাগে জিদে ওনার ছেলেকে, ছোট ছেলেকে ঘর থেকে বের করে দেয় এবং বলে যে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তুই বাসার থেকে বের হয়ে যা। তো নুরু মিয়া এরকম ওনার স্ত্রীকে নিয়ে বাসার থেকে বের হয়ে যান, এবং উনি ওনার স্ত্রীর সাথে পাশের গ্রামে এরকম এক জায়গায় থাকা শুরু করে। তো উনি প্রায় সময় সেই ইমামের সাথে, মানে ওই মসজিদে যে ইমাম ছিল ওনার সাথে মানে খুব দুঃখ প্রকাশ করতো আর কি, যে আমার 2টা ছেলে ছিল, ছোট ছেলে খুব পছন্দ করতাম, সেই কাজটা করলো, আমি কখনো ভাবতে পারি না সেই কাজটা করবে। এরকম নাকি প্রায় ইমামের সাথে এরকম সে দুঃখ প্রকাশ করতো। তো ইমাম আমার সান্ত্বনা দিত যে দেখো এটা হয়তো কয়েকদিন আছে, এরকম দেখবো একটা সময় সব ঠিক হয়ে যাবে, সান্ত্বনা দিত। তো কয়েক বছর পর যখন ওই সাত্তার সাহেব খুব অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, তখন ইমামকে বলতেছে যে দেখো আমি আমাদের ছোট ছেলের সাথে কোনো যোগাযোগ করি না, ঠিক আছে, কিন্তু আমার তো কয়দিন বাঁচে এটা ঠিক নাই, আমার যে সহায় সম্পত্তি আছে আমি চাচ্ছিলাম 2 ছেলেকে ভাগ করে দিতে। তখন সেই ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, পাশের গ্রামে কোথায় থাকে তোমার ছোট ছেলে তা তো আমি জানি, তোকে নিয়ে আসি, আর তুমি আর রাগ টাগ করো না, তুমি 2 ভাইয়ের মধ্যে মিল করায় দাও, এবং তোমার মধ্যে ওই ছেলের সাথে কোনো দাবি দেওয়া রাখো না। তো যাই হোক, ওই ইমাম সাহেব কোনো একদিন ওই ছোট ছেলেকে নিয়ে আসে ওই সাত্তার সাহেবের কাছে, এবং সাত্তার সাহেব ওই ছোট ছেলেকে বলে দেখ যা হওয়ার হয়েছে, ভুল তো করছিস, তো এখন আমি আর কয়দিন বাঁচি, যা তোকে আমি মাফ করে দিলাম। তুই বড় ভাইকেও ডাকে, বড় ভাইকেও বলে এরকম যে ছোট ভাই আসছে যেহেতু ভুল একটা করছে, এরকম তো সারা জীবন আর মানে ঝগড়াঝাটি রাখা উচিত হবে না, তোদের মিল করা যায়। তো এটা মিল করানোর পর বড় ভাই নাকি খুব রেগে যায়, মানে ওই আবু সাইদ সেখানে প্রচন্ড রেগে যায়, এবং বাবার সাথে নাকি খুবই চিল্লাচিল্লি করে, এবং ছোট ভাইকে বলে যে এই যে আজকে বাবা অসুস্থ হয়েছে তোর জন্য, তুই পালায় বিয়ে করছিস। তো ওই সাত্তার সাহেব ওই আবু সাইদ এবং 2 ছেলে নুরু মিয়া দুজনকে বুঝাকা যেটা হওয়ার হয়েছে তোদের মধ্যে মিলমিশ করে দিচ্ছি, শেষ। তো মিলমিশ করানো কয়েকদিনের মধ্যে সেই
মানে সাত্তার সাহেব উনি ওনার 2 ছেলেকে ওনার প্রায় 20 কাঠার মতো জমি ছিল তো সমান ভাগে ভাগ করে দেয়। তো ভাগ করে দেওয়ার পর থেকেই বড় ছেলে নাকি প্রায় সময় রাতে ওই বাবার সাথে খুব ঝগড়াঝাটি করতে, বলতো যে ও এতদিন ছিল না, ওর আবার এত সয় সম্পত্তি কিসের, ওকে কম বুঝাই দিবা, আমাকে বেশি ভাগ দিবা, এরকম নাকি ওদের প্রায় সময় ঝগড়াঝাটি হইতো। তো ছোট ছেলের খুব একটা এরকম লোভ ছিল না। তো এরকম করতে করতে কোনো এক রাতে এরকম যখন চরম ঝগড়া চলে যায়, তো সেই রাতেই নাকি ওই সাত্তার সাহেব অনেক কষ্ট পায়, উনি এরকম অসুস্থ হয়ে যায় হঠাৎ করে এবং সেই রাতে উনি মারা যায়। তো যাই হোক, এটা হয়তো উনি আগে থেকে অসুস্থ ছিল, এর জন্য হয়তো সেই রাতে একটু বেশি খারাপ লাগছে, ছেলে বকাবকি করছে, এর জন্য হয়তো কষ্টে পেয়ে উনি মারা গেছে। যাই হোক, তো এটা হওয়ার পরে তো নাকি এরকম দাফন দেওয়া হয়। তারপরে ওই ওনার দাফন দেওয়ার আগেই যখন জানাজা হচ্ছিল, ওই মসজিদের ইমাম নুরু মিয়া এবং আবু সাইদ 2 ভাইকে আবার মিল করায় দেয়, বলে দেখো তোমাদের মধ্যে যা হওয়ার হয়েছে, মিলমিশের মধ্যে থাকো তোমরা, তোমাদের বাবা মারা গেছে, যেভাবে হোক মারা গেছে, অসুস্থ ছিল মারা গেছে, এটা নিয়ে আর তোমরা কিন্তু বাড়াবাড়ি করো না, তোমরা 2 ভাই একসাথে থাকো। তো যাই হোক, তো বাবাকে দাফন দেওয়ার পর 2 ভাই ভালোই চলতেছিল ওদের দিনকাল। তো ওর বাবার 40 দিন যখন পার হবে, মারা যাওয়ার 40 দিন যখন পার হবে, তার কয়েকদিন পরে একদিন ওই ওনার বড় ভাই আবু সাইদ ওই কোনো এক বিকালে বলতেছে আর কি, ওর ছোট ভাইকে নুরু ভাইকে বলতেছে যে দেখ, আজকে এই বাজারে একটা জেলে আছে, সে বড় মাছ নিয়ে আসবে, একটা কাতলা মাছ আছে প্রায় 8-10 কেজি ওজন, তুই সাইকেল নিয়ে যা, তো আসার পথে তুই এই মাছটা, তুই সাইকেল নিয়ে যা, মাছটা তুই নিয়ে আসবি। তো ওই নুরু মিয়া তারপর বলে আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে আসবো, সমস্যা নাই। তো তারপরে ওই দিন মাগরিবের নামাজ পড়ে নুরু মিয়া সাইকেল নিয়ে যায়, বাজার থেকে মাছ নিয়ে আসে এবং সে মাছ পথে যখন আসবে, মানে এই আসা যাওয়ার মধ্যে ওদের সম্ভবত মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার ব্যাপার ওই নুরু মিয়া আসা যাওয়ার পথে। কিন্তু মাছ পথে আসার পরে মানে নুরু মিয়া নাকি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টটা করে ওর বাড়ি থেকে ঠিক 1 কিলো দূরে একটা গাব গাছ আছে, গাব গাছের নিচে। তো এদিকে তো উনি অ্যাক্সিডেন্ট করে ঠিক আছে, কিন্তু নুরু মিয়া যখন বাসায় আসতেছিল না, রাত যখন 9টার সময়টা বেজে যায়, তখন নুরু মিয়ার বউ উনি দেখতেছে যে ওনার হাজবেন্ড যখন আসতেছে না, সে তখন ওই বড় ভাইয়ের কাছে আবু সাইদের কাছে যে বলে যে ভাইজান, আমার নুরু মিয়া তো এখন আসতেছে না, উনি কই গেল বুঝলাম না। তো আবু সাইদ বলতেছে না, ওটা তো লেট করার কথা না, ও এত রাত হয়ে গেছে, কোথায় গেল। এরকম আধা ঘন্টা 1 ঘন্টা ওরা দেখে যে আসে না, তখন ওই আবু সাইদ আরো 2-1 লোক মিলে ওরা নাকি রাস্তায় রওনা দেয়, যাওয়ার পর দেখতেছে যে বাজারে যাওয়ার পথে কোথাও এত দেরি হচ্ছে কেন, কোথাও কিছু হলো নাকি দেখতে গেছে। ঠিকই ওই দেখে গাম গাছের এখানে নুরু মিয়া সাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এবং তার জ্ঞান নাই, মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এবং যেই মাছটা নিয়ে আসতেছিল মাছটার মাথার অংশ আছে, বাকি অংশ নাই খাওয়া। এবং ওরা যখন ওইখানে গেছে দেখতেছিল 2-1টা মানে কুকুর বা শিয়াল হবে এরকম মাছটা নাকি চাবাচ্ছিল। তো এটা আবু সাইদের সাথে 2-1জন যারা ছিল ওরা দেখে ওরা নাকি তাড়াতাড়ি নুরু মিয়াকে নিয়ে আসে বাড়ির দিকে। আনার পরে তো বাড়িতে লোকজন জমা হয়ে যায় যে কি হয়েছে, ও এরকম অজ্ঞান হয়ে গেল কেন। তখন ইমাম সাহেব বলতেছে আবু সাইদকে যে দেখো, হয়তো কোনো খারাপ কিছু নজরে পড়ছে মনে হয়, দেখলাছো যে মাছ নাকি কুকুর শিয়াল খাচ্ছে, এখন কি কোনো খারাপ কিছুকে ধরলো নাকি, দেখো না, একটু ঝাড়ফুঁক দিয়ে দিই। তা আবু সাইদ একটু খেপে যায়, খেপে গিয়ে হুজুরকে বলতেছে যে দেখেন আমার ভাইয়ের অবস্থা খারাপ, আপনি আছেন ঝাড়ফুঁক নিয়ে, এগুলো বাদ দেন, আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। তো ওই আবু সাইদ অন্যান্য 2-1জন যাদেরকে নিয়ে গেছিল ওরা বলতেছে যে আসলে চাচা, মানে ইমাম সাহেবকে বলতেছে আসলে চাচা হয়েছে কি, ওই মাছটা তো রাস্তার মধ্যে যখন পড়েছিল তখন দেখলাম যে কুকুর শিয়াল কিছু একটা হয়তো খাইতেছিল, তো এখানে মনে হয় না দিনের কোনো আসর থাকবে। তো ইমাম সাহেব একটু মানে মনক্ষুণ্ণ হয় যে আবু সাইদ ওনাকে একটু ঝাড়ি দিয়ে কথা বলছে, তুমি আর কিছু বলে না। তো যাই হোক, সেই রাতেই নাকি প্রায় 12টা 12:30 দিকে রাত্রেবেলা পরে ময়মনসিংহের যে সদর হসপিটাল আছে ওইখানে ওই নুরু মিয়াকে নিয়ে যাওয়া হয় এবং সারা রাত এরকম ওনার কোনো সেন্স আসে না। পরের দিন দুপুরে গিয়ে সেন্স আসে, তো ডাক্তার বলে যে দেখেন উনি তো একটা ছোট মাইল্ড স্ট্রোক করছে, তো কিছুক্ষণ অপেক্ষা করে আমরা অবজারভেশন রাখতেছি, দেখা যাক কি হয় দেখি। তো তারপর ওই ঠিক সন্ধ্যার পর যখন উনি সম্পূর্ণ মোটামুটি নুরু মিয়া সুস্থ, দেখতেছে যে ডাক্তার দেখতেছে উনি কথা বলতে পারতেছে না। তো এটা আবু সাইদ দেখার পরে মানে বড় ভাই দেখার পরে ঘাবড়ায় যায়, বলতেছে যে কি হয়েছে, ডাক্তারকে বলছে কি হয়েছে, আমার ভাই কথা বলতে পারতেছে না কেন। তখন ডাক্তার বলতেছে যে দেখেন অনেক সময় মাইল্ড স্ট্রোকে দেখা যায় যে এরকম একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে, তো হয়তো আপনার ভাই কিছু দেখে ভয় পাইছে, এই জন্যই সমস্যাটা হয়েছে। তো এটা কোনো সমস্যা না, আপনি বারবার বাসায় নিয়ে যান, আমরা যথারীতি ওষুধ দিব, আপনার ভাই দেখবেন যেরকম হয় 3-4 মাস পরে এমনি সব ঠিক হয়ে যাবে ওনার।
তো যাই হোক, ওই আবু সাইদ এরকম নুরু মিয়াকে নিয়ে বাসায় আসে এবং নুরু মিয়ার বউকে বলে যে যেটা হওয়ার হয়েছে আমার ভাইকে তুমি একটু নজরে রাখো, যেহেতু অসুস্থ। তো ইমাম সাহেব তো প্রায় সময় ছোট ভাই নুরু মিয়াকে দেখতে আসতো। তো দেখতে আসার পরে তো নুরু মিয়ার বউকে বলতো আর কি যে দেখো যেটা হওয়ার হয়েছে আমার তো এটা সন্দেহ লাগে, আসলে কেউ মাইল্ড স্ট্রোক করছে অন্য কিছু হয়েছে, যাক যেটা হওয়ার হয়েছে তোমাদের ফ্যামিলিগত ব্যাপার, আমি এটা নাক গলাবো না। কারণ কয়েকদিন আগে তুই যে আবু সাইদ ওনাকে অনেক একটু বকাবকি করছিল। তো এরকম সপ্তাহখানেক যাওয়ার পর ওই নুরু মিয়ার নাকি মানে আগে মানে ওনাকে ধরে নিয়ে যায় হাঁটা চলানো করা যায়, তো উনি নাকি পায়ের দিক দিয়ে অবশ হয়ে যাচ্ছিল। তো আবার সেই ডাক্তার কাছে যায়, ডাক্তার বলতেছে যে দেখেন ওনার যে পায়ের মাইল্ড স্ট্রোক করছে ঠিক আছে, এটা তো উন্নতির দিকে দেখতেছি যে ওনার পা যেহেতু অবশ হচ্ছে, এটা দেখা যাবে যে কোনো একটা সময় যে যেই পা মানে ডান সাইডের পাটা নাকি অবশ্যই দিকে হয়ে যাচ্ছিল, বলছি ডান সাইডের পাটা নাকি এক সাইডে ডান সাইডটা এমন হইতে পারে প্যারালাইজ হয়ে যেতে পারে, মানে ডাক্তার ওই রুমিয়ার ফ্যামিলি বাবু সাহেব এরকম বলে। তারপর ডাক্তার বলে যে তবু আপনার চেষ্টা করবেন ওনাকে একটু এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে রাখতে। তা আবার বাসায় নিয়ে আসে। তো এর মধ্যে তখন নাকি বর্ষাকাল ছিল, তার কয়েকদিন পরেই তো ওই ইমাম সাহেব উনি নাকি মসজিদের ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবে, তখন হঠাৎ করে দেখতেছে যে মসজিদের সামনে নাকি ওই সাত্তার সাহেব মানে আবু সাইদ এবং নুরু মিয়ার বাবার যে কবর দেওয়া হয়েছিল, দেখতেছে কবরটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর ওরা মসজিদের যদি একজন যারা খেদমত করে যে লোকগুলো আছে ওদের তিনজন মিলে ওই কবরটা আবার সেই সকালেই ফজরের নামাজ পরে বৃষ্টি থামার পর সকালেই মাটি দিয়ে কবরটা ঠিক করে দেয়। এটা ঠিক করে দেওয়ার পর পরের দিন আবার ঠিক সেম সমস্যা এরকম দেখতেছে যে ফজরের পরে হয়তো বৃষ্টির পানি বা যেভাবে কবরটা ভাঙছে, কবরটা ভেঙে যাওয়ার পর আবার সেই ইমাম সাহেব 3-4 জন ঠিক করে দেয়। তো এটা হওয়ার পরে তো এখন হয়েছে কি ওই ইমাম সাহেব নাকি তৃতীয় দিন যখন উনি ঘুমাতে যাবে তখন উনি দেখতেছে স্বপ্নে উনি দেখে যে এই সাত্তার সাহেব ওনার তো খুব ভালো বন্ধু ছিল, ওই সাত্তার সাহেব নাকি ওনাকে স্বপ্নে দেখায় বলতেছে যে তুমি যতই আমার কবরের মাটি দিয়ে কবর ফিল আপ করো, কবর ভাঙ্গার পর মানে আমি কিন্তু আসলে কবরে ভালো অবস্থায় নাই, আমার কবরের ঠিক আমার মাথার কাছে ডান পাশে একটা তাবিজ পুঁতে আছে, তাবিজটা সরাই ফেলো, তারপর কবরে মাটি ভরাট করো, দেখবে আমার কবর ঠিকই সুন্দরভাবে জোড়া লেগে গেছে, এই মাটি আর ভাঙবে না। তো এটা ইমাম সাহেব মানে স্বপ্ন দেখার পর পরের দিন উনি সকাল সকাল ওইখানে যায় এবং ওনার আরেক হুজুর ছিল মুয়াজ্জিন বা যাই হোক উনি হুজুর ছিল, দুজন মিলে যায়, ঠিকই দেখে ওখানে একটা তাবিজ আছে, তাবিজ পায় একটা পোটলার মধ্যে। তো তাবিজটা বের করার পর দেখতেছে যে তাবিজটা মানে একটা বড় মাছের আঁশ থাকে না, এরকম আঁশ দিয়ে সুতা দিয়ে তা একটা তাবিজ পেঁচানো। এটা দেখার পর ওই তাবিজটা রেখে দেয় উনি ওনার কাছে, ইমাম সাহেব রেখে দেওয়ার পরে তারপরে ওই উনি নাকি নিজের খরচে আরো বেশ কিছু জায়গা মানে মাটি সংগ্রহ করে শুকনা মাটি নিয়ে পরে কবরটা উনি ফিল আপ করে দেয়, ঠিক করে দেয়। তারপরে তার স্বপ্ন দেখে না। তো সেই ইমাম সাহেব নাকি সেদিনই উনি সকালবেলা ওনার মাদ্রাসা মানে যেখান থেকে পড়ালেখা করেছিল সেখানকার এক ওস্তাদের কাছে গিয়ে বলতেছে যে ওস্তাদ এরকম আমি আমার বন্ধু ওর আমাকে এরকম ওর কবর 2-1 দিন ধরে ভেঙে যাচ্ছিল, পরে আমি স্বপ্ন দেখি যে আমার বন্ধু আমাকে স্বপ্ন দেখাচ্ছে ওর কবরের তাবিজ আছে, সেই তাবিজটা আমি ঠিকই দেখি যে ওর মাথার কাছে তাবিজটা পাই এবং এই সেই তাবিজ সেই ওস্তাদকে দেখায়। তো সেই উস্তাদ বলে যে দেখো হয়তো এটা মানুষ কেউ কারো উপর ওনার তাবিজ করছে, দেখো ওনার এখানে পোতা হয়েছে, তুমি যেটা করো তুমি আগামী 7 দিন তুমি একটা পানি দেয়, এই পানিটা দিয়ে বলতেছে 7 দিন সূরা ইয়াসিন 7 বার পরে এই পানির মধ্যে ঠিক জোহরের নামাজের পর 7 দিন এই পানিটার মধ্যে 7 বার সূরা ইয়াসিন পরে ফু দিবা এবং আজকে গিয়ে তুমি তাবিজটা পানির মধ্যে চুবায় রাখবা এবং এরকম টানা সূরা ইয়াসিন পরে 7 দিন 7 বার এরকম পরে তুমি ফু দিতে থাকবা এবং ফু দেওয়ার পর তুমি আমার কাছে আসবা, তারপর কি হবে না হবে আমি সব তোমাকে বলে দিব। তো সেই ইমাম সাহেব এরকম উনি 7 দিন এই কাজটা করে, এই সূরা ইয়াসিন পরে প্রতি জোহরের ওয়াক্তে 7 দিন টানা এরকম ফু দেয়, পানির মধ্যে তাবিজটা রাখে এবং তারপর তুমি ওস্তাদের কাছে আসে। তো ওস্তাদ বলে যে দেখো এখন তুমি তোমার বাড়ির আশেপাশে বা তুমি যেখানে থাকো তার আশেপাশে যে 10-15 বাড়ি আছে দেখবা এখানেই কোনো একটা লোক অসুস্থ আছে, সে আজকে গিয়ে দেখবা যে সুসংবাদ শুনবা যে সে সুস্থ হয়ে যাচ্ছে, তারপর তোমার কে সুস্থ হয় তুমি আবার এটা আমাকে এসে বলবা। তো এরকম ওই ইমাম সাহেব আবার আসার পরে ঠিকই দেখতেছে যে ঠিক মাগরিবের পরে ওই যে নুরু মিয়া ছিল ওনার যে কথা বলার জবানের সমস্যা ছিল সে তার নাকি জবান খুলছে এবং সে নাকি কথা বলতে পারতেছে এবং এটা শোনার পরেই
সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নুরু মিয়ার কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে যে নুরু মিয়া তোমার কি হয়েছিল, এটা আমাকে বলো তো খুলে। তখন নুরু মিয়া বলে যে আমার ভাই মানে বড় ভাই যেটা আবু সাইদ, সে এরকম মাছ আনতে বলছিল আমাকে, তো আমি এরকম যখন ওই গাব গাছের কাছে আসি, ওই আসা মানে বাসার দিকে যখন দেখি গাব গাছের কাছে যখন আসি, তখন গাছের একটা ডাল বা কিছু আমার ঘাড়ের দিকে ভেঙে পড়ে। তারপর আমি সাইকেল থেকে পড়ে যাই। তারপরে কি হয়েছে আমি এটা আর বলতে পারবো না। আর এই যে এখন তো আমার মানে আপনার সাথে কথা বলতেছি, এই কয়দিন যে আমি সেন্স হচ্ছিল তা বলতে পারবো না। তো আজকে ঠিক দুপুরের পর থেকে আমার মনে হচ্ছে যে আমি কথা বলতে পারছি, আমার আস্তে আস্তে সব সেন্স আসছে। আর এই কয়দিন যে আমার সেন্স ছিল কি ছিল আমার এরকম কিছু মনেও নাই। তো এটা শোনার পর ইমাম সাহেব একটু ঘাবড়া যায়। উনি আবার পরের দিন এরকম ওই ওস্তাদের কাছে যায় এবং ওস্তাদকে গিয়ে বলে যে ওস্তাদ এরকম তো আমি আমার পরের পুরোটা ঘটনা বলে যে এরকম আমার বন্ধুর ছেলে যে মারা গেছে, যার কবরের উপর আমি তাবিজটা পাইছিলাম, তো এরকম তার ছোট ছেলে এরকম অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে। তখন সে ওস্তাদ বলে যে দেখো সমস্যাটা হচ্ছে এটা ওর বড় ভাই ওকে তাবিজটা করছে, তো আমি যেভাবে হোক এটা বুঝতে পারছি। এবং তুমি এক কাজ করবা, তুমি গ্রামে একটা সালিশ ডাকো, মানে মাতবরকে নিয়ে একটা সালিশ ডাকো এবং ওই মাতবরকে তুমি 20-25 জন খেতে পারবে এরকম একটা মানে আয়োজনে একটা শরবত বানাবা এবং সেই শরবতে তুমি এরকম 7 বার সূরা ইয়াসিন পড়বা এবং আরেকটা দোয়া লিখে দেবে, এই দোয়াটাকে ফু দিবা এবং ওই মাতবরকে বলবা যে মাতবর সাহেব আপনি এরকম 20 জনকে শরবতটা খাওয়ান, এবং মাতবরকে তুমি পুরোটা ঘটনা খুলে বলবা। আশা করি সেই গ্রামের মাতবর সে এটা তোমার কথাটা বুঝবে, সমস্যা হবে না, এবং দেখবা যে ওইখানেই তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবা, কি হয় না হয়। তো এরকম 2-1 দিনের মাথায় সেই ওস্তাদের কথা অনুযায়ী সেই ইমাম সাহেব ওই গ্রামের মাতবরকে ঘটনা খুলে বলে যে আমি এরকম তাবিজ পাইছি, আমি ওস্তাদের কাছে গেছিলাম, তো এখন তাবিজ যাকে করাইছে সে তো সুস্থ হচ্ছে, কিন্তু এই বানটা খুলতে হবে, না খুললে যে সুস্থ হচ্ছে সে আবার অসুস্থ হয়ে যেতে পারে। তো এটা যেভাবে হোক আমাদের বানটা খুলতে হবে এবং কে তাবিজটা করছে এটা বের করতে হবে। তখন গ্রামের মাতবর বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি এরকম ওস্তাদের কথা অনুযায়ী শরবত বানায় রাখো, আমি ওই যখন সালিশ বসবে তখন গ্রামের এরকম যারা সালিশে থাকবে ওদেরকে আমি ওই শরবতটা খাওয়াবো। তো এরকম যথারীতি সালিশ কোনো একদিন আসরের পর এরকম আসর নামাজের পর এরকম সালিশ বসে এবং 20-25 জন এরকম যারা সালিশে আসে, তো সবাইকে ওই মাতবর বলে দেয় আর কি যে ইমাম সাহেব এই সালিশের উদ্দেশ্য করে আমি সবাইকে শরবত খাওয়াচ্ছি, শরবত খাওয়ান। তো খাওয়ানোর পরে ইমাম সাহেব বলে যে দেখেন, সবাইকে উদ্দেশ্য করে বলে যে দেখেন আমি একটা তাবিজ পাইছি, তো তা এটা ওইরকম সাত্তার সাহেবের কবরের মাথার একটা তাবিজ পোতা ছিল, তো তাবিজটা যাকে উদ্দেশ্য করা হয়েছে সে হয়তো সুস্থ হয়েছে, আপনারা অনেকে হয়তো জানেন যে সে আমাদের নুরু মিয়া। তো কে তাবিজটা করছে এটা আমরা বুঝতে পারতেছি না, হয়তো তাবিজটা করার কারণে নুরু মিয়া অসুস্থ হয়ে গেছিল, তো এখন তাবিজের বানটা তো খোলা লাগবে না, নুরু মিয়া আবার অসুস্থ হয়ে যাবে। তো আপনার মধ্যে যদি কেউ তাবিজটা করে থাকেন তাহলে আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন, আমি এটা কাউকে কিছু বলবো না, আজকে সালিশের পর ব্যক্তিগতভাবে আমাকে বলতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা বলবেন না তাহলে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি হবে, এটা মানে ওই ইমাম সাহেব বলে। এরকম মানে দেখা যায় যে সেদিন নাকি মানে আসরের পরে সালিশটা হওয়ার পর শেষ হওয়ার পরে মানে ইমাম সাহেব দেখতেছে এশার ওয়াক্ত হয়ে গেছে, কেউ ওনার কাছে আসে না, কেউ ব্যক্তিগতভাবে কিছু বলেও না। কিন্তু রাত্রে ঠিক 9টা 9:30টার দিকে সেই আবু সাইদ যে ছিল মানে নুরুমের বড় ভাই, সে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার পর বাসার থেকে ওই আবু সাইদের যে ওই শালা বা কি জানে ছিল এরকম বউয়ের ভাই ছিল এরকম, তো এসে ওই ইমাম সাহেব বলতেছে যে দুলা ভাই এরকম অসুস্থ হয়ে গেছে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি বাসায় আসেন, ওনার একটু সদরে যাওয়া লাগবে, সদর মেডিকেল যাওয়া লাগবে। ইমাম সাহেব নাকি সেই রাতে ওনারা 7-8 জন মিলে পরে আবু সাইদকে নিয়ে এরকম সদর হসপিটালে যায়। তো যাওয়ার পর তো ইমাম সাহেব বুঝে যায় যে না আবু সাইদ নিশ্চয়ই এই কাজটা করছে, দেখে ওই সমস্যা হচ্ছে। তো পরের দিন সকালে নাকি আবু সাইদকে বলতেছে মানে ইমাম সাহেব একা মানে একাকিত্বভাবে মানে বলতেছে আর কি, হসপিটালে যে ওয়ার্ডে ছিল এখানে কি বলতেছে কানে যে দেখো আমি জানি যে তুমি তোমার ভাইয়ের নামে তাবিজটা করছো, যদি তুমি সুস্থ হতে চাও তুমি তাবিজটা কেন করছো বা কি উদ্দেশ্য করছো বলো, কারণ তাবিজটার বান খুলতে হবে। আর যদি এটা বান খুলতে না পারো তাহলে কিন্তু যদি আমরা তাবিজটা বান খুলতে না পাই তাহলে কিন্তু তোমার খুব ক্ষতি হবে, তোমার ভাই তেমন ক্ষতি হবে, তুমি বয়স তোমার সবচেয়ে বেশি ক্ষতি হবে। এখন তুমি কিভাবে কি করবা তুমি আমাকে জানাইও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি বাড়িতে, তুমি আমাকে সময় দিলাম, তুমি একদিনের মধ্যে আমাকে জানাও। তো ওই আবু সাইদ নাকি এটা উনি স্বীকার করেই না করার পরে তারপরে তো ইমাম সাহেব বাড়িতে এসে পড়ে। তো ঠিকই একদিন হওয়ার আগেই ওই ইমাম সাহেবকে আবু সাইদ খবর দিয়ে মানে পাঠায় হসপিটাল আসতে বলে। তো তখন ইমাম সাহেব বলতেছে মানে আবু সাইদ ইমাম সাহেবকে বলতেছে যে হুজুর কিছু মনে না করলে আমি একটা কথা বলি, আমি আসলে তাবিজটা আমি করছিলাম,
আর এটা যেহেতু আমি করছি, আমি এটার জন্য খুব লজ্জিত। আমি আমার ভাইয়ের সাথে কাজটা করছি, কারণ আমার শরীরের যে অবস্থা আমি বুঝতেছি না আমি বাঁচবো না মরবো। তো আমি একটা সত্যি কথা বলি যে এই কাজটা আমি করছিলাম কারণ আমার মধ্যে একটা অহংকার কাজ করছিল। কারণ আমার এই যে ছোট ভাই যখন আবার ওই বাবা যখন ছোট ভাইকে গ্রহণ করে তখন যে সম্পত্তি লিখে দিছিল, সেটা নিয়ে আমার খুব লোভ ছিল যে কেন আমার ভাই এত সম্পত্তি পাবে এত বছর বাইরে থাকার পরেও। তো এর জন্য আমি হালুয়াঘাট, ময়মনসিংহের হালুয়াঘাটে এরকম একটা কবিরাজ আছে, কবিরাজকে যে একটা তাবিজটা করাইছিলাম। তো কবিরাজ আমাকে বলছিল যে কোনো জিনের মাধ্যমে তাবিজটা করতে হবে। তো ওই যে গাব গাছের সামনে দিয়ে আসতেছিল এখানে একটা জিন থাকতো, এটা একটা খারাপ জিন থাকতো, এবং ওই জিনকে খুশি করানোর জন্যই কবিরাজ আমাকে বলছিল একটা বড় মাছ দিতে হবে। এবং আমি ওকে ইচ্ছা করে এরকম মাছটা আনাইছিলাম সেদিন, এবং ওই জিনই ওকে ধাক্কা দিয়ে ওইরকম মাছটা ওটা ওই জিন খাইছে। ওই যে শিয়াল বা কুকুর যেটা আমরা দেখছিলাম মাছের আশেপাশে ঘুরতেছিল, আসলে জিন কিন্তু মাছ আগেই নিয়ে গেছে। শিয়াল বা কুকুর যেটা খাচ্ছিল ওটার জন্য মাছের মাথাটা ছিল এখানে পড়েছিল। তো এখন যেটা হয়েছে, আমি ভুল করছি, সবই ঠিক আছে। এবং সেই মাছের আঁশ দিয়ে পরে আমি এরকম তাবিজ বানাই কবরের মাথায় পুঁতে রাখছিলাম। আর কবিরাজটা বলে দিছিল যে এমন কোনো কবরে, মানে বাড়ির আশেপাশে এমন কোনো কবরে এই তাবিজটা পুঁতবা যে কবরটা এর মধ্যে কোনো, মানে কেউ মারা গেছে এরকম নতুন কবর আর কি, মোট কথা এরকম তাবিজটা পুঁতবা। তখন আমি দেখছি সেই মুহূর্তে আমার বাবার কবরে নতুন ছিল, এই জন্য আমি কবরের ওখানে তাবিজটা পুঁতে রাখছিলাম। তো ওই ইমাম সাহেবকে বলে আর কি, আবু সাইদ সাহেব, যে এখন আমি এটার জন্য মাফ চাই, আপনি যে তাবিজ খুলতে হয় আপনি হালুয়াঘাটের কোন কবিরাজ আছে, ওই যে আমার শ্যালক আছে তাকে বলে দিচ্ছি, সেও এই সম্পর্কে জানে, আমার বউ জানে, এই আমরা তিনজনই জানি তাবিজটা করার ব্যাপারে। তা আমার শ্যালক করে বললো সে হালুয়াঘাটে সেই কবিরাজের কাছ থেকে এই তাবিজটা বান খুলে আনবে। তো তারপর ওই শ্যালককে বলে, এবং শ্যালক নাকি সেদিনই পরে ওই ময়মনসিংহ হালুয়াঘাট এটা আছে, এটা নাকি দুপুরের থেকে আর পরে সোজা একটা রাস্তা, এখানে হালুয়াঘাট। তো ওইখানে গিয়ে পরে ওই কবিরাজের মাধ্যমে বানটা খুলে আনে। তো বান খুলে আনার পরে ঠিকই দেখা যায় যে আবু সাইদ এরকম সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে বাসায় আসেন, এবং হুজুর ওই ছোট ভাইও দেখতেছে যে সুস্থ হয়ে গেছে প্রায়। তো হুজুর আবার দুই ভাইয়ের মধ্যে এরকম মিল করাই দিয়ে বলে, দেখো যেটা একটা দুর্ঘটনা, হুজুর এরকম কিন্তু প্রকাশ করে না যে কে কাকে তাবিজ করছে না করছে। হুজুর শুধু এটা বলে ছোট ভাইকে যে দেখো তোমাকে হয়তো কেউ তাবিজ করছে, যেটাই হোক এটা অনেক কষ্টে বান খুলেছি, তোমরা দুই ভাই ঠিকভাবে থাকো, তোমরা এটা নিয়ে আর কোনো, মানে তোমাদের মধ্যে ভেজাল যাতে না হয়, বড় ভাইকে বুঝায় দেয়। এবং এই আর কি এভাবে ওদের মিল হয়। তো এই ঘটনাটাই আমি মানে শুনি সেই মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে, যেটা ওনার বাবা শুনেছিল ঘটনাটা, বা ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল। এই আর কি। তো আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসছি, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, হোম ডিস্ট্রিক্ট ভোলা। আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, সেই ঘটনাটা আসলে আমার বাস্তব লাইফে দেখা। সময়কালটা ছিল 2011। তখন আমি ক্লাস 7-এ পড়ি, হ্যাঁ 7-এ সঠিক। আর আমি যার ঘটনাটা বলতে যাচ্ছি, ভৌতিক ঘটনা, সেটা হচ্ছে আমার ভাতিজির। ও ক্লাস 4-এ না জানি 5-এ পড়ে, আই এম নট শিওর, কারণ টাইমিংটা অনেক লেট হয়ে গেছে তো সেজন্য মনে পড়তেছে না। তো ঘটনাটা হচ্ছে, আমরা গ্রামে অনেক চাস্তো ভাই বোন ছিলাম, প্রায় একবারের উপরে আমরা 16-17 জনের মতন চাস্তো ভাই বোন মিলিয়া। তো আমাদের গ্রামে পানের বর করে, পানের বর। তো আমার ভাতিজিকেও একটা পানের বর ছিল, অনেক বাগানের মাঝখানে একদম। আমরা ওই বাগানটাকে বলতাম ক্ষীরের বাগান। তো ওদের আবার একটা ভেগজাল ছিল, যেটা আমরা ওই যে খালের ভিতরে যে গাছ দিয়া কুপিয়া জালটা দিয়ে ভাটা জোয়ারে পাইতা মাছ ধরে। তো ওইটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় ভেগজাল বলি। ওই ভেগজালও ছিল ওদের পানের বরের সাথে। তো ওদের পানের পরে পাইট দিছে, মানে পানের গোড়ায় মাটি দিছে। মাটি দেওয়ার পরে তো বলতেছে যে ও আমাদেরকে বলতেছে যে চল আজকে সবাই আমরা খালে গোসল করবো, খালে মাছ ধরবো। আমি বলি ঠিক আছে, তুই আগে তোর কাজ শেষ কর। তো আমরা এই পারে বাগানের ভিতরে এরকম আমের সিজন ছিল, আমের গাছ থেকে আম পেড়া আমের ভর্তা বানাইছি। তো ভর্তা বানিয়ে আমরা 5-6টা ছিলাম ছেলেরা, আমরা খাইছি। খাওয়ানোর পরে ওদেরও দিছিলাম, চাস্তো বোন ছিল 2-3টা, ওরা আমাদের একসাথে, ওদেরও দিছি।
তো এর সাথে খায়া তো আমাদের যে খালটার কথা বলছি আমি আপনাদেরকে, ওই খালটার নাম হচ্ছে বয়লা খাল বলে আমাদের গ্রামে, ওটার নাম হচ্ছে বয়লা খাল। তো ওই খালে একদম ভাটার সময় পানি এত নামছে ওই দিন, অনেক পানি পুরো একাট হয়ে গেছে। তো আমরা সবাই বলতেছি যে চল খালে হাড়াহাড়িও খেলবো আর মাছও ধরবো। আমরা চাষতো বেড়ে কিছু নামলাম খালের ভিতরে। তো এর ভিতরে আমরা একটা খেলাও শুরু করছিলাম, যে ওই সনের ইয়া দিয়া, মানে যেটা উপরে আমরা খেলি সোয়াশে পানির ভিতরে বলি এটা হারাহারি। একজনকে পানির ভিতরে দৌড়িয়ে ধরতাম, হে চোর হইতে, আবার আমরা সবাই হারতাম, আবার ও আমাদেরকে ধরতো, এইভাবে খেলতাম। তো আমরা এবার খেলতেছি আর আমরা মাছ ধরতেছি ওই খালের ভিতরে। তো আমাদেরকে বলতেছে কাকা হঠাৎ করে যে কাকা আমি খালে নামুম না রে তোদের সাথে, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি জাল ফালামো। আচ্ছা ঠিক আছে, তুই যে জাল ফালা, আমরা এদিকে দুষ্টামি করি, তোর জালে মাছ দিব আরো বেশি। তো জাল ফালাইতে গেছে, আমরা এই পাশে খেলতেছি, হঠাৎ করে ও কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল, মুখ টুক কালা হয়ে গেছে একদম। পরে আমরা ওইটা ফলো করিনি, আমরা ভাবছি যে হয়তো নামতে পারেনি, লেবাজারে বয়ে আসছে, শরীর খারাপ লাগতেছে এই জন্য। তো জাল ফালাইতেছে, ও বেশ কিছু মাছ পেলো, বোয়াল মাছ, অনেক বড় বড় বোয়াল মাছ, এক একটা বোয়াল মাছ 1-1.5 কেজি করে ওজন হবে। তারপর চিংড়ি মাছ, পুঁটি মাছ, এরকম ভালো কিছু, মানে ভেগজালের মাছ তো ভাই 5 পিসালি মাছ সব পাইলো। পাওয়ার পরে ও কাকা ভালোই মাছ পেয়েছে, আমি যাই গেরে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। তো ওদিকে আমরা এরকম ভাবে দুষ্টামি করতেছিলাম খালের ভিতরে। তো আমাকে এক কাকায় আমার ঘরে দিছে লড়ান, মানে দৌড়ানি দিছে যে আমরা এইভাবে পানির ভিতরে ইয়া করতেছি অসুখ টসুখ হইলে সেজন্য। তো আরেকটা কথা বলিনি, যে আমাদের বাড়িতে একটা বড় একটা পুকুর আছে, যেটা দিঘি বলে অনেক মানুষ, আমরা বলি বড় পুকুর, বিশাল বড় পুকুরটা। তো ওই পুকুরে আইসা ডুবাইতাম, সারাসারি হারাহারি খেলতাম। তো আমরা সবাই আবার আইসা পুকুর ভিতরে নামছি, ও হঠাৎ করে পুকুর ভিতরে নামছে, মাছ আইসা ঘর দিয়েই পুকুর ভিতরে নামছে। আমার ঘরে কইতাছি কি দেখ আমি প্রতি ডুবে একটা করে মাছ ধরবো, প্রতি ডুবে একটা করে মাছ ধরবি তুই যা। তো ওরা দিছে আমরা তুই আমরা বাজি লাগ, আমি প্রতি ডুবে একটা করে মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে তুই পারলে ধর যা পুকুরেতে মাছ। কিন্তু আমাদের বড় পুকুরে আসলে বড় বড় মাছ ছিল তখন, 2011 সালে, তখন অনেক বড় মাছ ছিল। তো আমরা সবাই ডুবে আপনার শিং মাছ, কই মাছ ধরতাম, কারণ এই সময় তো পুকুর পানি একদম কমে যায় না। তো সেই সুবিধাতে সবাই আমরা ডুবে ডুবে ধরতাম আর খেলতাম, খেলাও হতো, মাছ ধরাও হতো আমাদের। এটাই আমাদের মানে এরকমটাই করতাম আমরা একটু পুকুরের ভিতরে। তো ও হঠাৎ করে ঠিকই ডুব দিয়ে মাছ তুলতেছে, তুইলা মাছ কি করে এটা দিই না। তো হঠাৎ করে আমার একটা স্বাস্থ্য বোন ফলো করছে, ওর নাম হয়েছে সালমা। ও ফলো করছে, ও মাছ ধরে মাছ খায়ালে, কাঁচরা মাছ খায়ালে। তো এটা দেখে আমাদেরকে কইছে কাকি দেখ 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 ফাতেমা মাছ খায়ালে। আসলে আমি যার ঘটনা বলতেছি ওর নাম হয়েছে ফাতেমা। ও মাছ খেলে হোক, আমরা ওরা আরো জারি দিছি। জারি দেওয়ার পরে আমরা সবাই উঠে গেছি। তো বেশি খেলি না, কারণ খালে খেলছি, খেলা দিয়ে নর্মালি গোসল করে উঠে গেছি। উঠে যাওয়ার পরে তো ও যে মাছ খেয়েছে এটা সালমা দেখছে। দেখার পরে মানে ও পরে কয়েকে আমার কথা বিশ্বাস করলেন, আমি নিজের চোখে দেখছি ওরে কাঁচা মাছ খাইতেছে ও একটা, আমি নিজের চোখে দেখি। তোরা আমার কথা বিশ্বাস করছ তুই অঘরে জিগা ওরে জিগে গিরে তুই কাঁচা মাছ খেয়ে ওর চোখ ঘুরে থাকা। ছোট মানুষ আমরা, মানে আমরা ছোট ও ছোট, অতটা ডিস্টেন্স মানে ইয়া করতাম না, সবাই মজা করতাম আর কি একসাথে, আমরা অনেক পোলাপান ছিলাম বাড়ির ভিতরে। তো ওই না কাকা নর্মালি স্বাভাবিক মাইন্ডে কথা হইতেছে, না কাকা আমি মাছ খাম কি আরে কাঁচা মাছি খাওয়া দাওয়া এমনি মজা করছেন মো লাগে আমার ইয়া করণের লিগা। গোসল করে আসলাম বাসায়, এসে আপনার দুপুর বেলা খাইলাম, তখন খাইয়া ঘুমাইলাম। যখন আমরা ক্রিকেট খেলতে যাবো, কাবাতে ক্রিকেট খেলতাম আমরা প্রচুর বাড়িতে। এমন সময় শুনি ওর আম্মুর চিৎকার, ফাতেমার আম্মু, যে ফাতেমা নাই নাই নাই। তো আমরা সবাই খুঁজতেছি, হঠাৎ একজন ফলো করছে যে ও বাজার আছে না, বাজার বিশাল বড় একটা বাজার ছিল ওদের ঘরের লগে একদম, মানে বিশাল বড় বাস আছে, অনেক মোটা মোটা অনেকগুলা বাস, প্রায় আপনার ওই বাজারটা মিনিমাম হলে 100 বাস হবে, এত বড় বিশাল একটা বাজার ছিল তখন। ওই বাজারটার অনেক উপরে হয়,
একদম ঠিক দুপুর বলে ভুল হবে, বিকাল দিয়ে গড়িয়ে 3টা পরে, যে টাইমটা আমরা 3টা পরে স্বাভাবিক ওই টাইমটা খেলতে যেতাম মাঠের দিকে। পরে পরে ওরে অনেক কষ্ট করে নামাইলাম, নামানোর পরে আপনার কত ওরে নামে আমি ওর ঘরে দিয়ে আনার পর দিয়ে ওর স্বাভাবিক আচরণ নাই, কেমন জানি একটু অদ্ভুত অদ্ভুত টাইপ। তো এটা থেকে সবাই, গ্রামের মানুষ তো এমনি ভৌতিক জিনিসগুলো খুব বেশি বিশ্বাস করে। তো তখনই ওরে আমাদের গ্রামের পাশে এক ফকির ছিল, আমরা এসাক দাদা বলতাম ওনারে। তো ওনারাই না কাছেনি টাছেনি দিছে নর্মালি। দেওয়ানোর পরে যখন আমরা খেলতেছি মাগরিবের আজান দিবে, আমাদের খেলা শেষ বা সবাই যাবো, এই সময় খবর আছে যে জান্নাতদের নাক মুখ দিয়া ব্লাড বের হয়ে পড়তেছে। আমরা সবাই অবাক হয়ে গেছি যে কি করে সবাই নাক মুখ দিয়ে। আমরা খেলা রেখে সবাই দৌড়ে গেছি ওদের বাসায়, যে আসলে ঘটনা অনেক সত্যি, আর অনেক ব্লাড বের হয়েছে নাক মুখ দিয়ে। প্রায় ওর নাক মুখের সামনে একটা প্লেট পাতা ছিল, ওই প্লেটটার ভিতরে ফুল প্লেটটা ভরে গেছে ব্লাডে। এমনকি ব্লাড তখনও পড়তেছিল, আমরা দৌড়িয়ে যাইতে যাইতে প্রচন্ড ব্লাড, মানে কম আর পড়তেছে না, কি বলবো, একদম গড়গড় করে ব্লাড পড়তেছে। তো আমরা সবাই ভাবলাম যে হয়তো এগুলো সাইনাসাইটিস সমস্যা হয়। তো আমার এক কাকা বললো যে ওরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। তো ওরে হসপিটালে নেওয়ানোর পরে ডাক্তার কিছু ওষুধ দিল, নাক মুখে ব্যান্ডেজ করলো, কি জানি কইরাম। তখন স্বাভাবিক রত বন্ধ ছিল। আসলো বাসায় ওষুধ আনানোর পরে, এখন পর্যায়ক্রমে ওর আচরণ কেমন জানি হয়ে যেতেছে, মানে স্বাভাবিক মনে হইতেছে না। ওর আচরণ গুলা খুবই অস্বাভাবিক আচরণ করতেছে, খুবই মর্মান্তিক। যে ওর বাবা যে মাছ ধরে আনছে, ওই মাছকে রান্না করতে দিতেছে না করছে। ওই মাছ ওখান থেকে মাছ নিয়ে মাছ খাওয়ার ট্রাই করতেছে, বাট ওরা কেউ ওই মাছ ধরতে দিতেছে না তখন। বাট ওই মাছগুলা কারো রান্না করতে দিতেছে না বাসায়। তাই দেখ ভালো, আর স্বাভাবিক আটকে রাখলো। এখন ওষুধ টষুধ জোর করে সবাই খাওয়াইলো টাইলো, মোটামুটি ডাক্তার মেবি ঘুমের ওষুধ দিছিল। তখন তো ভাই ছোট ছিলাম, মত বুঝিনি। ওর ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে দেখছি তো ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার ভিতরে ঘুমের ভিতরে অদ্ভুত কেমন জানি আওয়াজ করে, অদ্ভুত কি সাউন্ড কি সব ঘুমের ভিতরে। বাট ও কিরকম যেন অদ্ভুত কথা বলে। আমি ওদিকে আসছি, ওই করি, এই তোরা বাড়ির গাছের মাথায়, মানে এরকম, মানে কিরকম অদ্ভুত কথা বলতেছে। ও কিন্তু ঘুমের ভিতরে যে ওর ওষুধ দিছে সে যেন ঘুমিয়ে গেছে। তো ভাই দেখ, নর্মালি সন্ধ্যার টাইমটা কাটলো। যখন রাত্র ঠিক তখন আমরা পড়তে বসছি। আমাদের গ্রামের ছেলেদের একটা অভ্যাস ছিল কি, আমরা সন্ধ্যাবেলা পড়তাম, পড়ানোর পরে রাত্রের 10টার দিকে বের হইতাম, সবাই একসাথে বের হয়ে অনেক মজা করতাম। এই এলাকার গাছের কাকাগো আমাগো যার যা ডাব টাপ খাওয়াটা হইতো, খাওয়াটা আবার শুনতাম। হঠাৎ করে অগো বাড়িতে শুনি চিৎকার, ও করে চিৎকার খা উনি ফাতেমা নাই করে। আবার সবাই ওরে খুঁজতেছি, ঠিক ভাই ওই একই জায়গায় আবার পাওয়া গেল ওরে, এই বাঁশ গাছের মাথায়। যাক, আবার নামে টামে আনলো। এখন সবার পুরাই ফুলফিল ভৌতিক যে ভূত এইসব জাতীয় প্রতি একটা বিশ্বাস জন্মে গেল, যে ওরে এইসব কিছুতে ধরছে বা আটচর করছে এরকম কিছু। যাক, সবাই এখন আমাদের এক কাকা আছে, উনি হয়তো এই ভৌতিক চাষগুলো করে, যেমন খনকার যেটা ফকির বলে ঢাকাইয়া ভাষায়, আর গ্রামের ভাষা খনকারি বলে, খনকারি কয়। তো কাকারা ডাকে আনা হইলো, আনে বৈঠক দিল। ভাই গ্রামের ভাষা বৈঠক বলে, যেমন যারা ভূতে ধরে তাকে একটা মশলাতে বসে সামনে একটা কাগজের ভিতরে কিছু আরবি লেখা দিয়ে বয়া, তারপর পাশে মুন্সির গায়া, তো ওইরকম ভূতকে ডাকে ওই ভূতকে সারানোর ব্যবস্থা করে। তো ঠিক ওইভাবেই কাকারা এরকম ভাবে। তো ভাই ডাকানোর পরে ঠিকই আসছে, ওর সাথে ভাড়াইছে। ভাড়াশোনার পরে তো জবাবদিহিতা যখন করতে গেছে কাকা, তখন কাকারে আর মানে কি বলে ওস্তাদ মানে না, যেটা মানে ওই ভাষাতে বলে ওস্তাদ মানে না। তো ওস্তাদ না মানার কারণে তো কাকা ওরে তারপর অনেক কষ্ট করে নর্মালি ওস্তাদ মানে এটা নেয়া। আপনার ওই মাটির ভিতরে দেখলাম যে আপনার একটা ভৌতিক ছবি, মাটির ভিতরে ভৌতিক ছবি আঁকা আপনার। তারপরে করলো কি, ভৌতিক ছবিটার উপরে কালপা গাছ আছে, যে কালপা গাছ,
আমাদের গ্রামে এটা অন্য জেলায় কি বলে জানি না, বাট ওই কালপা গাছের একটা ঠাই লাগাইছে, আর আপনার একটা পাতিলের ভিতরে আপনার অনেকগুলা আপনার নারিকেলের চিকলা দিয়া টিয়া, মানে ধুমা যে বেশি হয় ওইরকম ওর চেহারার সামনে ওইরকম ধুমার দিছে। আর আপনার ওই যে ভৌতিক যে ছবিটা আঁকছে মাটিতে, ওই মাটিতে ওই ছবিটার পিড়াইতেছে, ওরা জবাবদিহিতা করতেছে। আর প্রত্যেকটা পিড়া ও ছোট ছিল তো ভাই, খালি গায়ে ছিল ছোটটা, ওর প্রত্যেকটা পিড়া যে মাটিতে দিছে প্রত্যেকটা পিড়া ওর পিঠের ভিতরে বলতেছে, আমরা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাকে জবাবদিহিতা করতেছে, বাট ওটার জবাবদিহিতা ভিন্ন রকম। তারপরে অনেক কষ্ট করে যে কেন ওর সাথে এসে কই থেকে আসে, নাম কি, তো নাম ওটাকে যখন নাম জিজ্ঞেস করা হয়েছিল নামটা বলছিল যে ওটাকে মাছ খাওয়া পেতনি, মানে ওটার নাম বলছে কল্লা কাটা, বাট ওটা হচ্ছে মাছ খাওয়ার পেতনি আর কি। ওটা মাছ খাইতে খুব পছন্দ করে, মাছ খেতে পছন্দ। তো ওইটাই ওরা জিজ্ঞেস করলো যে তুই এ রুগীকে কি করলে ছাড়বে, তো ওইটা বললো যে হ্যাঁ আমি ওরে ছাড়তে পারি যদি আপনারা মেঘনা নদীর মাঝে যেয়া কোনো প্রাণী দিয়ে ভোগ দিতে পারেন, তাহলে আমি ওরে ছাইরা দেব। তো এই কথা বলছে, এটা তো আমাকে আমরা তো গরিব মানুষ না, কাকা যেটা বললো আর কি, আমরা তো গরিব মানুষ, এটা করা আমাদের পক্ষে পসিবল নেই, তুই নর্মালি কি লিয়ে যাবে এটা বল, সেটা বল। তো বলতেছে যে না আমি নর্মালি যাব না, আমি ওরে নিয়ে যাব, নইলে আমাকে এটা প্রাণ দিতে হবে। কয় না তুই তো ওরে পাবি না, তোরে প্রাণও দিব না। কাকাই কথা বলতেছে, কয় না আমি এই দুইটা ছাড়া যাব না। তো কাকা আবারও ইচ্ছারকম ওই আপনার ভৌতিক ছবিটাকে মারতেছিল আর ওই ধুমাগুলা দিতেছিল, মানে ওরে ওদিকে ওই জায়গাটাতে দুইজনে ধইরা বসে রাখছে, মানে উদ্বিগ্নটা এত, ও এত একটা বাচ্চা মানুষের তিনটা কাকা ধরে রাখছে, একটা আমার চাচতো ভাই ধরে রাখছে, ও অনেক বড় ছিল তখনই, ও এসএসসি তে পড়তো, ও ধরে রাখছে, ওদেরকে ঝাড়া মাইরে ফালাই দিতেছো, মানে ওর ওই 3-4 জন লোক, মানে ওর কাছে কোনো কিচ্ছু মনে হইলো না, মনে হইলো যেন কোনো একটা পাতলা কিছু ঝাড়া মাইরে ফালাই দিতেছে শরীরের উপরে, ওরে ধরে রাখতে অনেক কষ্ট করে ধরে বসায় রেখা ওরে মায়ের ওরে, মানে ওই ভৌতিক ছবিটার পে ওরা অনেক কষ্টের স্বীকার করলো। স্বীকার করানোর পর দিয়ে আপনার দেখলাম ওই যে শলা ঝাড়ু কাইসা বলে, যেটা আমাদের গ্রামের ভাষায়, যেমন গ্রাম অনেক শহরে বলে শলার ঝাড়ু, যে বারান্দা বাথরুমের থাকে, তো ওখান থেকে বলে যে তোরা আমি দিতে পারি একটা শলার ঝাড়ু আর একটা জুতা, কামড় দিয়ে তুই নিয়ে যাবি গা, তোর আর কিছু দিতে পারবো না। কাকা কি বলতেছে ওইটা মারতেছে, আর দেখো আচ্ছা। পরে ওইটা অনেক তুচ্ছা খাওয়ানোর পরে এরকম প্রায় আপনার আধা ঘন্টার মতন চলতেছিল, পরে এক পর্যায়ে ওইটা রাজি হলো, হওয়ানোর পরে ঠিকই ওইটা মানে শলার ঝাড়ুটা কাইচাটাকে কামড় দিয়ে ধরলো, আস্তে করে ভাতিজিরা একদম নিস্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। তো ঠিক তখন কাকা কিছু ওই বরখাস তাবিজ আরো কিছু টিছু দিছিল, তো ওগুলা খাওয়াইছে। খাওয়ানোর পর ওর যে মায়ের গুলা দিছে, প্রত্যেকটা মায়ের ওর পিঠের ভিতরে উইলা ছিল, একদম স্পষ্ট দেখছি। যেমন একটা টিচার একটা স্টুডেন্টকে ব্যাট দিয়ে আঘাত করলে যেরকম, অনেক জোরে আঘাত করলে যেরকম উইলা থাকে, রক্ত দাগ হয়ে যায়, রক্ত কালো হয়ে যায়, ঠিক এরকম ভাবে ওর পিঠের ভিতরে ছিল ওই মায়ের গুলা। পরে একটা নর্মাল ছিল বলতে আপনার 2 দিন ঠিক স্বাভাবিক, নর্মাল ছিল বলতে অসুস্থ ভাব শরীরের ভিতরে, বাট নর্মাল ছিল, এরকম বহুত কোনো ছিল না। আপনার 2-3 দিন যাওয়ানোর পরে ঠিক একই কাহিনী হয়ে গেল। আবার ওরে কইছিল যে বরে যাইতো না, বাচ্চা মানুষ কতক্ষণ ধরে যায়, সবাই তো বাগানের দিকে ওই দিকে এরকম ইয়া করে। তো আমাদের সাথে বিকেলবেলা আপনার সামনে একটা বিশাল বড় আমাদের বিল আছে, বিলে আমরা সবাই খেলতেছিলাম। ওই দিন আমাদের একটা টুর্নামেন্ট ছিল ক্রিকেটের, যেমন টুর্নামেন্ট বলতে আমাদের গ্রামের টুর্নামেন্ট গুলো আমরা খেলতাম এইভাবে, 2টা দল থাকতো, 2টা দলের মধ্যে বাজে থাকতো, এত করে খেলবো, এত করে। তখন ওই যে মানে একবারের সাথে আরেকবারই এরকম ভাবে, একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম এরকম ভাবে টুর্নামেন্ট খেলতাম, মানে ওইরকম টিম ছেড়ে ওইরকম টুর্নামেন্ট না। তো ওইরকম একটা টুর্নামেন্ট খেলতেছি, ওই দিন টেস্ট ম্যাচ ছিল, টুর্নামেন্টের টেস্ট ম্যাচ ছিল। সো খেলতেছি, ও আমার মানে মাঠের কারণে পোলাপান যেদিকে বসে বসে দেখতেছিল খেলা, ও ওইদিকে বসে ছিল। হঠাৎ করে ও ওদিকে নাই,
হঠাৎ করে না আমরা সবাই ভাবছি যে ঘরে টরে গেছে টেছে। ও তো কিছুক্ষণ পরে ওর আম্মু এদিকে গেছে, ওই এদিকে ফাতেমা এসে, ফাতেমাকে কি ফাতেমা যে ছিল গেল কই গেল কই গেল কই গেল কই, হয়তো নাই বুঝাও, পুরো এলাকা খুঁজতেছে আরে। আরে খুঁজতে খুঁজতে যে পাওয়া গেল কই, হে ওই ব্যাগজালের মাচার উপরে ও পা ঝুলে, খালের ভিতরে পা ঝুলে বসে আছে। তো এরকম অবস্থা দেখে আমরা সবাই একটু অবাক হয়ে গেছি, আর সবাই স্তব্ধ দিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎই যাওয়ার কেউ ধরিও নাই, কিছু করিও নেই। তো সবাই এরকম, আমরা চাস্তো ভাই তারপর কয়েকটা বলতে কি প্রায় খেলার মাঠের প্রায় অধিকাংশ পোলাপানি অনেক ওইদিকে চলে গেছি আমরা। ওই যে খনকার কাকা, ফকির কাকা, উনি আমাদের সাথে গেল। তো যা বলে কি ওরে কেউ ধরেন না, ওরে ধরলে ক্ষতি হতে পারে, তো ওরে একটা কাজ করেন, ওরে ডাকেন সবাই। তো ওরে ডাকতেছি ভাই, ও এত গম্ভীর ছিল যা বলার বাইরে। আপনার মানে ও যে কত গভীর চিন্তা, মানে কি এই জগতে আছে কিনা ওইরকম কোনো মানে আপনার ফিল বা অনুভূতি করা যাইতেছে না আরে। তো কাকা বলে কি আমি যাই আপনারা দাঁড়ান। তো মাছটা ঠিক একটু খালটা মাছ বরাবরই থাকে, যেহেতু ভেগ জাল পাতে, তো আপনার মাছ বরাবর না থাকলে তো জালটা উঠানো যায় না। তো কাকা করলো কি আস্তে আস্তে গেল, যাওয়ার পরে যেই ওরে শরীরে টাচ করলো, ও অজ্ঞানে পড়ে গেল, মানে অজ্ঞানে শুয়ে পড়ছে। আপনার অজ্ঞানে শুয়ে দেওয়ার পরে ওরে কোলে নিল কাকা, কোলে নিয়ে আপনার বাসায় নিয়ে এলো। বাসায় নিয়ে আনার পরে কাকা বললো যে না, আসলে ও বলছে যে সাইরা গেছে, বাট ও ওর লগে তখন যায়নি, 2 দিন ওর সাথে চুপ ছিল। কাকা বললো যে আসলে আমি তো কুফরি কালাম দিয়ে খনকারি করি না, আপনারা একটা কাজ করেন, কুফরি কালাম দিয়ে যে খনকারি করে তাকে দেখলে ভালো হয়। ওনাকে আপনার এই বাদ দেওয়ার পরে ওর পাশে একজন লোক রেখে পরে আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে, কুঞ্জুরহাট বাজার, বহানুদ্দিন থানায়। তো ওই থানা কুঞ্জুরহাট বাজারে একজন লোক ছিল হারুন খনকার নামে। তো উনি আপনার কুফুরি কালাম দিয়ে করতো খনকারিগিরি। তো ওনারা ডাইকা আনার পরে ঠিক উনিও বইটাকে ডাকলো, ডাইকা আপনার কুফুরি কালাম তো পুরা আপনার ওইটারে করে লেছে। পরে আপনার অনেক কিছু করলো, সেদিকে আপনার ওইরকম ভাবে বইটাকে ডাকা হইলো। ডাকা হওয়ার পরে আপনার পরে করলো কি ঠিক ওই একইভাবে আপনার ভৌতিক ছবি টবি আইগা টেকা এই একইভাবে মায়ের তরসর। এবার উনি করলে কি ওরে একটা চক্কর কাটলো, মানে একটা গোল চক্কর কাটলো, গোল চক্কর কাইটা গোল চক্করের ভিতরে ওরে দাঁড়া করে চায়ের কানিতে ধুমা দিছে, ও ধুমার মাঝখানে। মানে ওর এত তুচ্ছা দিছে ভাই, মানে একটা স্বাভাবিক লোক যদি এরকম তুচ্ছা, আমি আই ফিল দিস কখনো ফিল হবে না যে লোকটা আসলে স্বাভাবিক বা আপনার কি বলে যে ও লোকটা বেঁচে থাকতে পারে এরকম সিচুয়েশনের ভিতরে। আমার মনে হয় না যে কোনো স্বাভাবিক লোক এটা সহ্য করতে পারবে। তো পরে ওরে দেওয়ানোর পরে আপনার চার ওখানে এত ধুমা, আমরা আপনার মিনিমাম 5 থেকে 6 হাত দূরের থেকে দেখতেছিলাম। তাও মানে ধুমার ইয়াতে আমাদের মানে আপনার অক্সিজেন নিতে কষ্ট হয়ে যেতেছিল। পরে ওরে অনেক মারলো, অনেক পরে তুচ্ছা করানোর পর দিয়ে ও শিকার গেল, তোরে আমি ভোগও দিব। উনি বললো এই কথাগুলা যে তোরে ভোগও দিব না, তোরে প্রাণও দিব না, তোরে কায়সাচারও দিব না, কিচ্ছু দিব না, তোরে আমি বোতল ভরম। ওইটাই তো বোতলে ঢুকতে রাজি না, ঢুকবোই না, কয় না তুই বোতলে যাইতে হবে, তাহলে তোরা না হলে তোর কোনো রেহাই নেই। পরে উনি এই শেষকালে রাজি হইলো আপনার বোতলে ঢুকতে। পরে বোতলে একটা আপনার বোতলটা ছিল এরকম ওনার কাছে যে মদের বোতলগুলো আছে না ভাই, মদের বোতলের মতন, ওই মদের বোতলটা ওর মুখের সামনে দিল, ওটা আস্তে মানে কালো একটা ধোঁয়া ওরা ভিতরে ঢুকলো, যেটা আমরা দেখতে পেলাম ধোঁয়ার মতন ঢুকলো, দুইটা একদম ক্লিন নর্মাল হয়ে গেছে বোতলটা। উনি মুখটারে আটকে আপনার যে
মানুষ পানের কাপড় আছে না ভাই, পানের কাপড় দিয়া তারপরে এই পুরো বোতলটার পেঁচাইলো। দেন ওর কাকার বলল যে এই বোতলটা আপনার 3 রাস্তায় 3 হাত মাটির নিচে, না হলে কবরস্থানে কাটতে হবে। তো আমাদের বাড়ির সামনে 3 রাস্তা ছিল, তো ওখানে আমরা সবাই নিয়ে হালার পালার শয়তান ইস্কাতরে গাইরে আইতাম। তো প্লাপান সব জোয়ার দিতে দিতে আইসি, মাটি টাটি খুঁড়িয়া টুরিয়া আপনার ওইটারে 3 হাত তো ভালো কথা মনে হয়, তো 9 হাত নিচে দিচ্ছি কিনা আমরা মনে নাই ঠিক। পরে ওইটারে মাটির নিচে দিলাম, দেওয়ার পরে তো এরপরে আবার তো আপনার যেটা মাটি নেওয়া হচ্ছে দেওয়ার পর দিয়া আপনার তারপরে কয়েকদিন আপনার ওর ওই রকম ব্লাডিং হয়েছিল, আপনার পুরো নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। পরে ওনারা জিজ্ঞেস করলো যে এটা কেন, আবার এটা কি এটা এখনো আসেনি কয় না। পরে উনি বললো যে না, এটা এখন না নাই, বাট ওইটা যে ছিল যে কাঁচা মাছগুলা খাইছে ওটার ইফেক্টিভটা এখনো বেশ কিছুদিন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার বাস্তবিক ঘটনা। যদিও এখন ওর বিয়ে হয়েছে, ইনশাল্লাহ একটা বাচ্চাও আছে, মোটামুটি স্বাভাবিক জীবন আছে, কিন্তু ভাই ওই কাছুনি তাবিজ ওর এখনো বহন করতে, ওগুলা খুললে এখন অসুস্থ হয়ে যায়। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা, আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। রাসেল ভাইয়া, ঘটনাটা ঢাকার খুব নাম করা একটা সরকারি হাসপাতালের। তখন ছিল শীতকাল, রাত 2টার দিকে ডিউটি শেষ করে ডাক্তার সানি, এটা ছদ্মনাম, তার আসল নাম প্রকাশ করতে মানা করেছে, হাসপাতালের পুরনো বিল্ডিং এর পেছনে করিডোর দিয়ে যাচ্ছিলেন। করিডোরটা ছিল একদম অন্ধকার, শুধু মাঝে মাঝে একটা করে টিউবলাইট টিম টিম করে জ্বলছে আর নিচ্ছে। সানি ভাই হঠাৎ খেয়াল করলেন হাসপাতালের মর্গের সামনের দিকে করিডোরে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে সাদা ফ্রক, কিন্তু সেটা ধুলো আর রক্তে মাখা। মেয়েটা দেয়ালের দিকে মুখ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সানি ভাই ভাবলেন হয়তো কোনো রোগীর আত্মীয় মারা গেছে। তিনি কাছে গিয়ে মেয়েটির মাথায় হাত দিতে চাইলেন, কিন্তু হাতটা ছোঁয়ানোর আগেই তিনি লক্ষ্য করলেন মেয়েটির কোনো ছায়া মাটিতে পড়ছে না, অথচ উপরের লাইটটা তার ঠিক মাথার উপরে জ্বলছে। সানি ভাই থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মা তুমি এখানে কেন? আর তোমার মা বাবাই বা কোথায়? মেয়েটি কান্না থামিয়ে ধীর সুরে ধীরে বা আস্তে ঘুরে তাকালো। রাসেল ভাই, সানি দেখলেন মেয়েটির মুখটা একদম স্বাভাবিক, কিন্তু তার গায়ের চামড়া বরফের মতো সাদা। মেয়েটি আঙ্গুল দিয়ে মর্গের দরজার দিকে ইশারা করে বলল, ওরা আমাকে ভেতরে আটকে রেখেছে, আমাকে বের হতে দিচ্ছে না। সানি ভাই অবাক হলেন, কারণ মর্গের ভেতরে তো মানুষ থাকার কথা না। তিনি যখন দরজার দিকে তাকালেন তখন দেখলেন মর্গের ভারী লোহার দরজাটা ভেতর থেকে কেউ যেন প্রচন্ড জোরে ধাক্কা দিচ্ছে। ধাক্কার চোটে পুরো দেয়াল কাঁপছে। তিনি যখন আবার মেয়েটির দিকে তাকালেন দেখলেন মেয়েটির উচ্চতা হঠাৎ করে বাড়তে শুরু করছে। সেকেন্ডের মধ্যে মেয়েটির ছাদ সমান লম্বা হয়ে গেল। তার হাতগুলো লম্বা হয়ে সানি ভাইয়ের গলার কাছে চলে এলো। মেয়েটি এবার অমানসিক গলায় বলল, ভেতরে যাবি? ওরা নতুন মানুষ খুঁজছে। ঠিক সেই মুহূর্তে সানি ভাই দেখলেন মর্গের দরজার নিচে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে আসছে।
সেই ধোঁয়ার ভিতর থেকে শত শত মানুষের কান্না শব্দ শোনা যাচ্ছিল। সানি ভাই আর এক মুহূর্তও দেরি না করে উল্টো দিকে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যখন মেইন গেটে পৌঁছালেন তখন দেখলেন তার পেছনে কেউ নেই। কিন্তু পরদিন সকালে তিনি যখন তার ল্যাবে গেলেন, আয়নায় নিজের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠলেন। তার গলার চারপাশ জুড়ে কালো রঙের পাকানো রশির মতো দাগ বসে গেছে, যেন কেউ তাকে ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছিল। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ঠিক 10 বছর আগে ওই রাতে ওই মর্গেই একটা ছোট্ট মেয়ে আর তার বাবাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। সেই থেকে নাকি ওই অশুভ জিন বা আত্মারা মর্গ পাহারা দেয় এবং গভীর রাতে কাউকে একা পেলে তাকে ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে। রাসেল ভাই, সানি ভাই এরপর আর কোনোদিন রাতে ওই হাসপাতালে ডিউটি করেননি। আজও নাকি মাঝরাতে ওই করিডোরে গেলে সাদা ফ্রক পরা সেই মেয়েটিকে দেখা যায়। বন্ধুরা, সাবধানে থাকবেন, কিন্তু রাত কিন্তু আরো গভীর হচ্ছে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমার নেক্সট ঘটনাটি আরো ভয়ঙ্কর হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। রাত তখন 2টা বাজে। মৃত বউকে কবর দিয়ে বাড়িতে ফিরছিলাম। পিছন থেকে আওয়াজ আসলো, আমি মারা যাইনি হাসিব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। হাসিব থেমে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। মনের ভিতরে ভয় কাজ করতেছে। এখনই বউকে মাটি দিলাম তাহলে কে বলে উঠলো, হাসিব আমি এখনো মারা যাইনি, আমাকে সঙ্গে নিয়ে যাও। কি হলো হাসিব, ওখানে দাঁড়িয়ে থাকলে যে, আমাকে সঙ্গে নিয়ে যাবে না তুমি? মুহূর্তেই পিছনে ঘুরে দেখে কেউই নেই। পুরো কবরস্থান নিস্তব্ধ। আকাশের তারাগুলি আলোতে একটু একটু করে দেখা যাচ্ছে, চারিদিকে তবুও যেন অন্ধকার। মনের ভুল ভেবে হাসিব বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ে। চোখে যেন অফুরন্ত ঘুম। চোখ দুটি একটু বন্ধ হতে না হতেই হাসিব আবার সেই কথা শুনে, হাসিব আমি মারা যাইনি, আমি এখনো বেঁচে আছি, আমাকে বাঁচাও প্লিজ। ঘুমের মধ্যে হাসিব এইবার জিজ্ঞেস করে, তুমি কে? তোমার কণ্ঠ দেখি হুবহু আমার বউ আয়েশার মতন। আমি তোমার বউ আয়েশাই বলতেছি, আমাকে বাঁচাও তুমি, না হলে। কথাটি শোনা মাত্রই হাসিবের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে কোদাল নিয়ে কবরস্থানের দিকে ছুটতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর মায়াবী কণ্ঠে একটি আওয়াজ আসে, কবরস্থানে যেও না, তোমার বউ মারা গিয়েছে, তোমাকে যে ডাকছে সেটা হলো তোমার বউয়ের আত্মা, হাসিব যেও না। কে আপনি? কোথায় থেকে কথা বলছেন? আমার সামনে আসুন। কথাটি বলা মাত্রই একটি মানুষ হঠাৎ করেই সামনে আসে, যার পুরো শরীরে ছিল সাদা কালো রঙের পোশাক আর তার মুখটা ছিল বেশ সুন্দর। মনে হচ্ছে এত সুন্দর মানুষ কখনোই দেখেনি হাসিব। হাসিব বলল, আপনি কে আর আপনি এত সুন্দর কেন? লোকটি বলে, আমি মুসা, আমাকে চিনবে না তুমি, তোমাকে অনুরোধ করতেছি ফিরে যাও, না হলে অনেক বড় ক্ষতি হবে। হাসিব বলল, আমি ফিরে যাব না, আমার বউকে আমি বাঁচাবো, আয়েশা এখনো মরেনি। লোকটি বলল, তুমি যদি আয়েশাকে কবর থেকে বের করো তাহলে শয়তানের প্রধান নিরোফা মুক্তি পাবে
এতে অনেক নিষ্পাপ মানুষ মারা যাবে। আমি জানি তোমার বউকে সে ভয় করছে। হাসিব বলল, আপনার কথা আমি বিশ্বাস করি না। নীলুফা যদি শক্তিশালী হতো তাহলে নিজেই কবর থেকে বেরিয়ে আসতো, বুঝলেন? আপনি একটা মিথ্যাবাদী। লোকটি বলল, সে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেউ কবরের বাঁশের খাটনিটা ছায়নি। তার যদি একবার কেউ সরায় তাহলে শেষ। মানে মানে কবরের উপরে যে বাঁশের বাঁশ দিয়ে ঢাকা থাকে সেটা যদি কেউ সরায় তাহলে। আপনি সুন্দর হলেও আপনার কথাগুলি সুন্দর না। আমি আমার বউকে বাঁচাবই, আপনি সরে যান তো। হাসিব, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যা বলি না। মুসার কথায় হাসিব পাত্তা না দিয়ে কবরস্থানে চলে আসে। আর কবরস্থানে প্রবেশ করা মাত্রই আবার আওয়াজ আসে, হাসিব এসেছো তুমি? আসো, আমাকে কবর থেকে বের করো। হ্যাঁ, আমি এসেছি, তুমি চিন্তা করিও না বউ। আসো, আমি তোমার অপেক্ষার প্রহর গুনতেছি। এরপর হাসিব ভারী নিঃশ্বাস নিয়ে কবরের কাছে এসে কবর খনন করতে লাগলো। কবর খনন করার সময় চারিদিক থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগে। আশেপাশের কুত্তাগুলি যেন ঘেউ ঘেউ করতে থাকে। মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। বেশ কিছুক্ষণ কবর খনন করার পর বাঁশের খাটনিটা সরিয়ে হাসিব কবরে প্রবেশ করে দেখে তার বউয়ের লাশ সেখানে নেই। কবরটা একদম ফাঁকা। এমন মুহূর্তেই কবরের উপর থেকে আওয়াজ আসে, হাসিব আমি তো উপরে, নিচে তুমি কাকে খুঁজতেছো? কণ্ঠটা শুনে হাসিব উপরে তাকিয়ে দেখে তার বউ আয়েশা একটি লাল টুকটুকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে নতুন বউ সেজেছে। হাসিব জিজ্ঞেস করলো, আশ্চর্য ব্যাপার, কবর থেকে উপরে উঠলে কখন? আর এছাড়া তোমার মৃত্যুর সময় সাদা কাপড় পরিয়ে দাফন করেছিলাম, তুমি লাল শাড়ি কোথায় পেলে? ভয়ঙ্কর একটি হাসি দিয়ে আয়েশা বলে, লাল শাড়ি আমার পছন্দ, আর আমি বউ সেজে থাকতেই খুব ভালোবাসি, তুমি জান না? না, জানি না। এখন বাড়িতে চলো। হ্যাঁ, চলো। এরপর হাসিব আয়েশাকে নিয়ে বাড়িতে আসলেই সবাই বেশ আশ্চর্য হয়। কারণ যে আয়েশাকে রাতে কবর দেওয়া হলো সেই আবার ফিরে আসলো কিভাবে? হাসিবের মা বলে ওঠে, আয়েশা না, এটা আয়েশা হতে পারে না, আয়েশা তো মারা গিয়েছে। ফিরে আসলো কিভাবে বুঝলাম না। আয়েশা বলল, আমি মারা যাইনি, মারা যাওয়ার নাটক করেছিলাম, এখন আবার ফিরে আসলাম। না, আমরা বিশ্বাস করি না বলে হাসিবের মা দৌড়ে পালালো। পাশ থেকে হাসিব বলল, আসো, সব ঠিক হবে, রুমে চলো। হাসিব আমার অনেক পিপাসা পেয়েছে, এক গ্লাস রক্ত নিয়ে আসো। রক্ত মানে? এসব কি বলতেছো তুমি? তোমাকে আনতে হবে না, আমি নিজেই নিয়ে আসতেছি। এই বলে আয়েশা শাশুড়ির রুমে প্রবেশ করে। অন্যদিকে হাসিব আয়েশার জন্য অপেক্ষায় থাকে। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরেও যখন আয়েশা আসতেছিল না, তখন হাসিব মায়ের রুমে গিয়ে দেখে আয়েশা মাকে মেরে ফেলেছে। তো এই ছিল আমার গল্প রাসেল ভাইয়া। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনাটি শোনাবো সেটি বাংলাদেশের, আমার নিজের সাথে ঘটে যাওয়া। সময় প্রায় 5 থেকে 6 মাস আগের। বলে রাখা ভালো যে আমার তুলা রাশি। আমি জানি না আপনারা রাশি বিশ্বাস করেন নাকি, বাট ছেলেবেলা থেকে আমার কাছে রাশি জিনিসটা নিছক ভাওতাবাজি মনে হতো। যাই হোক, আমার তুলা রাশির কল্যাণে আমি ছোটবেলা থেকেই কম বেশি প্যারানর্মাল ব্যাপার স্যাপারের সাথে পরিচিত ছিলাম।
আমার পরিবারে প্রায় সবাই একটু ইসলামিক মাইন্ডের, ফলে জিনভূত সম্পর্কে আমাদের সবারই ধারণা ছিল। যাই হোক, ঘটনায় আসি। আমার গ্রাজুয়েশন শেষ করার পরে জুন কি জুলাইয়ের দিকে আমি আমার 4 জন ইউনিভার্সিটির ফ্রেন্ড ঠিক করি যে আমরা সম্পূর্ণ বাংলাদেশ ট্যুরে যাব। কাকতালীয়ভাবে আমার 4 জন ফ্রেন্ডের বাসায় ছিল ফেনীতে, তার মধ্যে একজনের নাম আশফাক। তো আমরা সবাই ডিসাইড করলাম যে আশফাকের বাসায় থাকবো এবং সেখান থেকেই আমরা পুরো চট্টগ্রাম ঘুরব। এতে আমাদের হোটেলের থাকার খরচটাও সেভ হবে। আশফাকের বাবা ঢাকায় অনেক রেপুটেড বিজনেসম্যান, ফলে তার পুরো ফ্যামিলি পুরনো ঢাকায় থাকে, যার কারণে তাদের ফেনীর বাংলো বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র একজন কেয়ারটেকার এবং তার ফ্যামিলি নিয়ে তিনি সেই বাসা দেখাশোনা করতেন। বাড়িটির লোকেশন ফেনী শহর থেকে ভিতরে সীমান্ত এলাকার পরশুরামে। বাড়িটি থেকে রাতের বেলায় বাংলাদেশ ভারত সীমান্ত স্পষ্ট দেখা যেত। সে এলাকায় খুব কম পাকা বাড়ি থাকায় মাগরিবের আজানের পর রীতিমতো পিন ড্রপ সাইলেন্ট হয়ে যেত চারপাশে। আমরা দুজন আমাদের প্ল্যানের একদিন আগেই সে বাসায় চলে যাই। বাকি দুজনের ঢাকা থেকে একদিন পরে আসার কথা ছিল। বলে রাখা ভালো, বাসাটি 3 বিঘা জমির উপরে বানানো এবং ডুপ্লেক্স। আমরা যেই দেখলাম কেয়ারটেকার কাকার ছেলে আমাদের জন্য দোতলায় আলাদা আলাদা রুম গুছিয়ে রেখেছে এবং পাশের হোটেল থেকে লোক আসছে আমরা কি খাবো শুনতে। আমি যে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম, বাট একটা জিনিস খেয়াল করলাম, এত আলিশান একটা বাথরুম বাট কোনো আয়না নেই। আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, আমার কাছে ব্যাপারটা খুব বিরক্ত লাগলো। কিন্তু আজব ব্যাপার হলো, বাথরুম না, পুরো বাসায় কোথাও আমি কোনো আয়না পেলাম না। অনেক টায়ার্ড থাকার কারণে ব্যাপারটা আমি আর ততটা ভাবিনি। নিজের ব্যাগ থেকেই ছোট একটা আয়না দিয়ে কাজ চালিয়ে নিলাম। 7টার সময় হোটেল থেকে আমাদের রাতের খাবার নিয়ে এলো কেয়ারটেকার কাকার ছেলে। খাবার খেতে খেতেই সবাই মিলে গল্প করার এক সময় খেয়াল করলাম কিচেনের দরজার উপরের কোণায় অনেক বড় একটা মাছ। অনেক বড় বলতে 6 অথবা 7 ফিট হবে, এবং মাছটি লম্বালম্বিভাবে দরজার কোণার উপরে দাঁড়িয়ে আছে। মাছটি দেখতে আমার দেখা টিপিক্যাল কোনো মাছ না, অনেকটা রূপচাঁদা মাছ, কিন্তু শরীরটা ছোপ ছোপ ডোরা কাটা। বাসায় নতুন হয় আমি ভাবলাম এটা কোনো শোপিস হবে হয়তো। আমি আশফাককে ডাকতে যেয়ে দেখলাম মাছটি নিচে পড়ে গেল। এটা দেখে আমি প্রচুর ভয় পেলাম। আমার সামনে থাকা প্লেট রীতিমতো পড়ে গেল নিচে। সবাই অবাক, কি হলো? আমি প্যানিক করতে করতে সবাইকে বললাম, বাট খেয়াল করলাম কেয়ারটেকার চাচা আমার কথায় এইটুকু ইতস্ত হলেন না। উল্টো উনি বললেন, মনে হয় বাঁধনগুলো আবার লাগাইতে হবে। এই কথার মানে আমি তখন না বুঝলেও পরে ঠিকই বুঝেছি। খাওয়া দাওয়া করে আমরা রাত 2টায় 3 জন 3টে আলাদা রুমে ঘুমাতে যাই। বলে রাখি, আমার স্মোক করার অভ্যাস থাকায় ব্যালকনিওয়ালা রুমটি আমি নিই। ভোর 3টা কিংবা 3:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়, কোনো শব্দে না। আমি লাইট অন করলাম, দেখলাম আমার পুরো ঘর ভিজে আছে, যদিও ফ্যান ফুল স্পিডে দেওয়া। আমি উঠে বসেই খেয়াল করলাম আমার গা এবং বিছানা জুড়ে ভেজা পানি। আমার ঘুম কাটিয়ে সেন্সে আসার পর আমি বুঝতে পারলাম এগুলো পানি কিংবা ঘাম না, এগুলো গোলাপ জল। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম খাটের নিচ থেকে একটা সাদা বিড়ালের মতো, পুরোপুরি বিড়াল না কিন্তু এমনই একটা প্রাণী চলে গেল আমার খাটের নিচের দিকে। আমি এটা দেখে এত ভয় পাই যে চিৎকার করে পাশের রুমে যাই, কিন্তু কাউকে না পেয়ে আমি নিচতলায় যেতে যেতেই সেন্সলেস হয়ে যাই। সকালে জ্ঞান ফিরলে আশফাক প্রথমেই আমাকে কেমন আছি জিজ্ঞেস না করেই বলে, তোর কাপড়ের ব্যাগ কোথায়? আমি একটু বিরক্ত হই, জিজ্ঞেস করি কেন? ও আমাকে বলে, সত্যি করে বলতো, তুই তোর সাথে কোনো আয়না আনছিস নাকি? আমি বিরক্ত হয়ে বলি, ভাই আমার জীবন যায় আর তুই আসিস আয়না নিয়ে? আশফাক আমাকে শুধু একটাই কথা বলে, শুধু তোর না, আমাদের সবার জীবন যায় যায়, তাড়াতাড়ি আয়নাটা নিচে নিয়ে আয়। আমি উঠে নিচে যেতেই দেখি কয়েকজন হুজুর আর ইতিম বাচ্চা। দেখে মনে হচ্ছে বাসায় মিলাদ। আমি আয়না নিয়ে যেতেই আমার কাছ থেকে এক হুজুর
ছো মেরে আয়নাটা নিয়ে নেয়। তারপর সেটি হলুদ ধোয়া পানিতে ফেলে একটা কয়লা দিয়ে ভেঙে ফেলে। আমি খুব বিরক্ত হয়ে আশফাককে জিজ্ঞেস করতে গেলে ও আমাকে বলে, ঢাকায় যাওয়ার পথে সব বলবো, আমি যেন 1 ঘন্টার মধ্যে রেডি হই। পরবর্তীতে ঢাকায় যাবার পথে আমি যেসব শুনলাম তাতে আমি রীতিমতো আঁতকে উঠলাম। প্রথমত, এই জায়গায় মোগল আমলের অনেক মানুষকে মারা হয়েছিল। পরবর্তীতে তাদের দাদারা এই জায়গায় বাড়ি বানাতে চাইলেও যেই কাজ শুরু করত কোনো না কোনোভাবে বাধা শিকার হতো। আশফাকের বাবা অবশেষে 2009 সালে এই বাড়িটি বানায়। এই বাড়িতে ওঠার ঠিক 13 দিন পর তার দাদি মারা যান, এবং আশ্চর্যের ব্যাপার, তার ঠিক 13 ঘন্টা পর তার নানা স্ট্রোক করে মারা যান। এরপরে তার মামা খালার ওই বাসায় অনেক সমস্যা ফেস করতেন, এবং এক পর্যায়ে তারা কুষ্টিয়া থেকে এক বড় হুজুর আনেন। হুজুর বলেন সেই বাসায় 88,000 জিন বাস করে, এবং তিনি আরো বলেন যে এই সব জিন এই বাসার মধ্যেই অন্য মাত্রায় মানে ডাইমেনশনে বাস করছে, যার ফলে কোনোভাবেই তাদের তাড়ানো সম্ভব নয়। হুজুর আরো বলেন যে বাসার সকল জিনিস যেগুলো প্রতিফলন তৈরি করে সেগুলো সরাতে, অর্থাৎ বাসায় এমন কোনো জিনিস রাখা যাবে না যেগুলোতে নিজের চেহারা দেখা যায় কিংবা আলোক শিখা প্রতিফলন করে, কারণ এইসব জিনিস নাকি তাদের ডাইমেনশনের সাথে আমাদের ডাইমেনশনের যোগাযোগ তৈরি করে। আমি আয়না নিয়ে যাবার ফলে আমার আয়না দিয়ে সেই সব জিন পুনরায় আবার আমাদের ডাইমেনশনে আসার রাস্তা পায়, যার ফলে ওই দিন বাসার বন্ধক ছুটে যায়, এবং আমি কিচেনে এই মাছরূপে অন্য কাউকে দেখেছিলাম। আমি আশফাককে শেষ একটি কথা বলেছিলাম যে তাহলে কেয়ারটেকার কাকা বাসায় কিভাবে থাকে। আমাকে আশফাক যা বলেছিল তা মনে হলে এখনো আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। ও বলল যে বাসায় কোনো কেয়ারটেকার থাকে না, যিনি ছিল তিনি 1 বছর আগেই এ বাসায় মারা গেছেন সাপের কামড়ে। তার ফ্যামিলি এখন ঢাকায় আশফাকদের বাসায় থাকে, আর তার ছেলে ফেনী শহরে সিএনজি চালায়। রাসেল ভাইয়া, ঘটনাটা আমার নিজের মামাতো ভাইয়ের সাথে ঘটা। ও তখন কুষ্টিয়ার একটা গ্রামে থাকতো। নাম ছিল জাহিদ। জাহিদ ভাই ছিল খুব জেদি আর খুবই সাহসী। একদিন রাতে পাশের গ্রাম থেকে দাওয়াত খেয়ে ফিরতে ওর বেশ দেরি হয়ে যায়। বাড়িতে তখন রাত প্রায় 1:30 বাজে। গ্রামের ওই রাস্তাটা ছিল 2 পাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়ে ঘেরা। একটা জায়গায় এসে জাহিদ ভাই দেখলেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে বসে বসে কান্না করছে। এত রাতে নির্জন রাস্তায় বাচ্চা দেখে ভাইটি থমকে দাঁড়ালেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে বাবু, তুই এখানে কেন? আর তোর মা বাবা কোথায়? বাচ্চাটা মুখ না তুলেই ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি বাড়ি যাব, আমাকে একটু পৌঁছে দেবেন? জাহিদ ভাই দয়া করে বাচ্চাটাকে কাঁধে তুলে নিলেন, কিন্তু পথ হাঁটার পরই ভাইয়ের কেন জানি মনে হলো বাচ্চাটার ওজন অস্বাভাবিকভাবে বেড়েই যাচ্ছে। প্রথমে মনে হয়েছিল 5-10 কেজি, কিন্তু কয়েক মিনিটের মধ্যে মনে হতে লাগলো কাঁধে যেন আস্ত একটা পাথরের বস্তা চেপে বসে আছে। ভাইয়ের কপালে ঘাম জমতে শুরু করলো। ঠিক তখনই তিনি খেয়াল করলেন ঘুটঘুটে অন্ধকারেও বাচ্চাটার শরীর থেকে একটা পচা মাংসের উদ্ভট গন্ধ আসছে। জাহিদ ভাই সাহস করে আর চোখে নিচের দিকে তাকালেন। রাসেল ভাই বিশ্বাস করবেন না, টর্চের আবছা আলোয় তিনি দেখলেন বাচ্চাটার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর তার নখগুলো কুচকুচে কালো। ভাইয়ের গায়ের লোম খাড়া হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়, এইটা একটা শয়তান জিন। তিনি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন।
সাথে সাথে বাচ্চাটা তার কাঁধের উপর একটা অমানসিক চিৎকার দিল। সেই চিৎকার কোনো বাচ্চা নয়, মনে হলো কোনো প্রাচীন জানোয়ারের ডাক। বাচ্চাটা ভাইয়ের ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, মোল্লাবাড়ির ছেলে না হলে আজ তোকে ছিঁড়ে খেতাম। বলেই বাচ্চাটা জাহিদ ভাইকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের ডোবায় ফেলে দিল। ভাইটি তখন জ্ঞান হারান। তখন তিনি দেখছিলেন একটা বিশাল ছায়া আগুনের গোলার মতো জ্বলন্ত চোখ নিয়ে জঙ্গলের ভেতরে মিলিয়ে যাচ্ছে। পরের দিন সকালে তাকে যখন উদ্ধার করা হয়, দেখা যায় কাঁধে কালচে নীল রঙের 4টা আঙুলের ছাপ বসে গেছে। সেই ছাপ আর কোনোদিনও মোছেনি। আজও রাতে ভাই একা ঘুমোতে পারেন না। জানালার বাইরে খসখস শব্দ হলে ভয়ে কুঁকড়ে যান। রাসেল ভাই, এই ছিল সেই ঘটনাটা। এখনো কুষ্টিয়ার ওই রাস্তায় রাত 12টার পর কেউ একা বের হওয়ার সাহস পায় না, কারণ মানুষ বিশ্বাস করে সেই অভিশপ্ত জিনটি এখনো কোনো শিকারের আশায় রাস্তার মোড়ে বসে থাকে। আসসালামু আলাইকুম। আমার নেক্সট ঘটনাটা, রাসেল ভাইয়া, ঘটনাটা 1994 সালের। আমার মামা তখন ঈশ্বরদীর একটা ছোট্ট রেলওয়ে জংশনে ডিউটি করতেন। জংশনটা ছিল অনেক পুরনো ব্রিটিশ আমলের তৈরি। সেখানে একটা 4 নম্বর প্ল্যাটফর্ম ছিল, যেটাতে সচরাচর কোনো ট্রেন থামতো না। রেলের কর্মচারীদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, রাত 12টার পর 4 নম্বর প্ল্যাটফর্মে যে যাবে সে আর মানুষ হয়ে ফিরবে না। মামা ছিল নতুন জয়েন করা টকবকে যুবক। এইসব গায়বিকতা তার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। একদিন সিগন্যালিংয়ের কাজে তার দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 2টা। কুয়াশায় চারপাশ ঢাকা। হঠাৎ তিনি দেখলেন 4 নম্বর প্ল্যাটফর্মে এক কোণে একটা কালো ঘুমটে দেওয়া মহিলা একলা একলা বসে আছে। মামা ভাবলেন কোনো যাত্রী হয়তো ট্রেন মিস করে বিপদে পড়ে গেছেন। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, আপনি এখানে কেন? এত রাতে তো আর কোনো ট্রেন নেই। মহিলাটি কোনো কথা বলল না, শুধু নিচের দিকে মুখ নামিয়ে বসে রইল। মামা যখন একটু কাছে গেলেন, হঠাৎ দেখলেন মহিলার বসার ধরনটা স্বাভাবিক মানুষের মতো না। সে যেন মাটির ওপরেই বসে নেই, মানে শূন্যে ভাসছে। আর তার পরনের কাপড়টা বাতাসের উল্টো দিকে নড়ছে। মামা সাহস করে তার কাঁধে হাত দিতে মহিলাটি আস্তে আস্তে মুখ তুলল। রাসেল ভাই, মামা যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। মহিলাটি কোনো চোখ নেই, চোখের জায়গায় জাস্ট 2টো গর্ত, আর সেই গর্ত দিয়ে হলুদ রঙের ঘন তরল ঝরছে। তার মুখটা লম্বালম্বি ভাবে চেরা, যেন কোনো কুড়াল দিয়ে মাঝখান থেকে ফালি করে দিয়েছে। মামা চিৎকার দিতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো কেউ যেন তার গলা টিপে ধরেছে। ঠিক তখনই সে অবয়বটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা ট্রেনের চাকার ঘর্ষণের মতো তীক্ষ্ণ আর কান ফাটানো। জিনটি তখন অমানসিক শক্তিতে মামার হাতটা ধরল। মামা দেখলেন তার নিজের হাতটা ধীরে ধীরে কালো হয়ে পুড়ে যাচ্ছে, যেন কেউ ফুটন্ত কয়লা ছোঁয়ালে হয়।
ঠিক সেই মুহূর্তেই স্টেশনের বয়স্ক এক খালাসি দূর থেকে আজান দিতে শুরু করলো। আজানের শব্দ শোনা মাত্রই সেই ভয়ঙ্কর নারী মূর্তিটি বিকট একটা চিৎকার দিল, বাতাসের সাথে সাথে মিলিয়ে গেল। কিন্তু মিলিয়ে যাওয়ার আগে বলে গেল, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর বংশের কারোর ওপর আমার নজর রইল। পরদিন সকালে মামাকে অজ্ঞান অবস্থায় রেল লাইনের উপর পাওয়া যায়। তার ডান হাতটা কনুই পর্যন্ত একেবারে কুঁচকে গিয়েছিল, যেন তপ্ত আগুনে ভাজা হয়েছে। আর সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার কি জানেন রাসেল ভাই? ওই ঘটনার ঠিক 1 বছর পর মামার প্রথম সন্তান যখন জন্ম নিল, সেই বাচ্চার চোখের মনি দুটো ছিল একদমই ওই জিনের মতো হলুদ। মামা আজও সেই রাতের কথা মনে করলে ভয়ে কাঁপেন। 4 নম্বর প্ল্যাটফর্মটা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু গভীর রাতে স্টেশনের মানুষ আজও সেখানে পচা মাংসের গন্ধ আর কোনো নারীর কান্নার শব্দ শুনতে পায়। বন্ধুরা, শয়তান বা জিন কখনো আমাদের কখনো কখনো আমাদের চারপাশেই থাকে। হয়তো আপনার পাশের রুমের অন্ধকার কোণে কেউ একজন বসে আপনার এই গল্প পড়া দেখছে। সাবধানে থাকবেন কিন্তু। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমি এখন যে ঘটনাটা বলবো এটা একটা অন্ধকার রাতকে কেন্দ্র করে ঘটনা। রাত তখন প্রায় 1:30টা। অনেক তার পড়ার টেবিলে বসে সামনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তার মনে হলো ঘরের কোনায় রাখা আলমারির ভিতর থেকে খুব হালকা একটা খসখসে শব্দ আসছে। অনেক ভাবলো হয়তো ইঁদুর হবে। সে পাত্তা না দিয়ে আবার পড়ার টেবিলে মন বসালো। কিন্তু কিছুক্ষণ পর ওই শব্দটা আবার স্পষ্ট হলো, যেন কেউ নখ দিয়ে কাঠের উপর আঁচড় কাটছে। কেমন যেন একটা শব্দ হচ্ছিল। অনেক এবার বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আলমারির পাল্লাটা একটু ফাঁক হয়ে আছে। সে যেই সেই বন্ধ করতে গেল, ওটা দেখলো ভিতরে কোনো কাপড় চোপড় নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই মুহূর্তে ওই অন্ধকারের ভিতর থেকে ফ্যাকাশে সাদা রঙের একটা হাত বের হয়ে এসে আলমারির পাল্লাটা ভিতর থেকে খপ করে ধরে ফেলল। অনেক ভয়ে সেই সময় জমে গেল। সে দেখলো তার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা আর কালো ছিল। তার বুক ধরফরানি বেড়ে গেল যখন সে শুনতে পেল যে আলমারির ভিতর থেকে খুব নিচু স্বরে কেউ বলছে, আলোটা নিভাও, আমার চোখে লাগছে। অনেক এক লাফে ঘরের সুইচের দিকে হাত বাড়ালো, কিন্তু তার আগেই অনুভব করলো সেই হিমশীতল হাত, ফ্যাকাশে হাতটা তাকে তার ঘাড়ের উপর এসে চেপে বসেছে। তারপর অনেক অনেক চেষ্টা করতেছে ওই হাত থেকে, তার কাঁধের থেকে হাত সরানোর। অনেকের মনে হলো ঘরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে হিমাঙ্কের নিচে চলে গেছে। সে ঝাপসা চোখে আয়নার দিকে তাকালো, দেখলো তার নিজের ছায়ার পিছনে বিশাল এক বিভীষিকাময় অবয়ব দাঁড়িয়ে আছে। সেই ছায়াটা কোনো অবয়ব নেই, শুধু দুটো জল লাল চোখ অন্ধকারের ভিতর থেকে তাকে শাসন করছে। সেই ফিসফিসানি কণ্ঠস্বরটা আবার শোনা গেল, এবার একদম কানের কাছে। বলছিলাম না আলোটা নিভাতে, তুমি শোনোনি? হঠাৎ করে পুরো ঘরের লাইটটা ধপ করে বন্ধ হয়ে গেল। অনেক অনুভব করলো তাকে কেউ একজন অমানসিক জোরে আলমারির সেই ঘুটঘুটে অন্ধকারের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। সে টেবিলে রাখা বই খাতাগুলো ধরার চেষ্টা করলো, কিন্তু সব মেঝেতে পড়েছিল ঠিকই। পরের দিন সকালে অনেকের মা ঘরে ঢুকে দেখলেন ঘর একদম ফাঁকা, অনেক কোথাও নেই। মেঝেতে শুধু তার পড়ার বইগুলো এলোমেলো হয়ে পড়ে আছে।
আর সেই পুরনো আলমারির পাল্লাটা বন্ধ, কিন্তু তার গায়ের উপর কালো রঙের 5টা আঙ্গুলের ছাপ, এবং সেগুলো একদম পোড়া দাগের মতো বসে গেছে। পুলিশ এসে আলমারিটা খুলেছিল, কিন্তু ভিতরে অনেকের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছিল 15 ছেঁড়া কাগজ, যাতে কাপা কাপা হাতে লেখা ছিল, এখন এখানে খুব অন্ধকার, আমার আর আলো ভালো লাগে না। তো এই ছিল ঘটনা রাসেল ভাইয়া। যদি ভালো লাগে ঘটনাটি তাহলে অবশ্যই শেয়ার করবেন। এটা আমাদের এক ছোট ভাই ঘটনা, অনেকের ঘটনা ছিল, তিনি বলেছে ভাই এই ঘটনাটা আমি লিখেছি, আপনি একটু শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ আপনাকে ঘটনা শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আবারও কোনো আগামীকাল নতুন কোনো আপনাদের দেওয়া পাঠানো ইমেল এপিসোডে। রাসেল ভাইয়া, আমরা আমাদের টপ ভূত এফএম চ্যানেলের মাধ্যমে আরও অনেক ঘটনা শেয়ার করতে চাই। আমাদেরকে অনেকেই অনেক ঘটনা দিয়েছেন এবং তারা অবশ্যই বলেছে ভাইয়া আমাদের ঘটনাটি আপনারা শেয়ার করেন না কেন। তো সবার ঘটনা তো শেয়ার করা যায় না ভাইয়া। অনেকেই যে ঘটনাগুলো লেখে, এই ঘটনাটি আপনি ধরেন যে অনেকেই অপ্রাসঙ্গিক ঘটনা লেখে, অনেকেই আবার তাদের জীবনের সাথে, মানে আমরা যে ঘটনাগুলো পড়ে আমাদের ভালো লাগে রাসেল ভাইয়া, মানে জীবনের সাথে ঘটে গিয়েছে এমন সত্য ঘটনাগুলো পড়লেই বোঝা যায়। তো যাই হোক, আপনারা সরাসরি আমাদেরকে ওই মেইল করে পাঠাবেন আপনাদের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, অথবা আপনাদের দাদা দাদির সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। আমরা সর্বদাই বাস্তব ঘটনাগুলোকে বেশি প্রায়োরিটি দিই। বাস্তব ঘটনা আসলে শুনতে ভালো লাগে এবং অডিয়েন্সগুলো এই বাস্তব ঘটনাগুলো পছন্দ করে। তো সর্বোপরি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি সত্য ঘটনা দিতে পারেন তাহলে অবশ্যই আমাদের টপ ভূত এফএমে আপনাদের জন্য আমি বলবো আপনাদের স্বাগতম। আপনারা যখন যখন ঘটনা দেবেন, যেই কয়েকটা ঘটনা দেবেন, আমরা প্রত্যেকটা ঘটনায় আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো এই টপ ভূত এফএমের মাধ্যমে। আমরা প্রতিনিয়ত কিন্তু এইরকম ঘটনা ছেড়ে যাচ্ছি আপনাদের খুশি করার জন্য। টপ ভূত এফএম সর্বদাই আপনাদের মঙ্গল চায় এবং আপনাদেরকে চায় একটা থমথমে পরিবেশের ভিতরে পাঠিয়ে দেওয়ার জন্য। টপ ভূত এফএম যেভাবে কাজ করে যাচ্ছে, আপনারা আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য রাত 10টায় ভয়ঙ্কর সকল ঘটনাগুলো আপলোড করে থাকি। আপনারা চাইলে আমাদেরকে নক করতে পারেন, আমাদের ঘটনা ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বাছাই করে থাকি সকল ঘটনা। তো যাই হোক, চলুন একটু স্ক্রিনে কথা বলি, তারপরে ঘটনা শেষ করে দেব বা কথা শেষ করে দেবো, আজকের এপিসোড শেষ করে দেব। চলুন চলে যাই স্ক্রিনে। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন। আমরা কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে অডিওর মাধ্যমে যে আমরা প্রতিনিয়ত আপনাদের ঘটনাগুলো কালেক্ট করি এবং সেই ঘটনাগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আর সর্বোপরি একটা কথা আমাদের কমেন্ট করতেই হবে যে আমাদের ঘটনাগুলোকে আপনাদের আসলেই খুব ভালো লাগছে নাকি ভালো লাগছে না, এটা একটু কমেন্ট করবেন। আমরা যেভাবে আপনাদেরকে প্রতিনিয়ত ঘটনা দিচ্ছি, আপনারা সেইভাবে সেই ঘটনাগুলো শুনছেন। আমরা সবসময় চাই যে আপনাদেরকে একটা থমথমে পরিবেশের ভিতরে নিয়ে যাব। আমরা সবসময় চাই যে আপনাদেরকে সুন্দর একটা মুহূর্ত উপহার দিব, থমথমে উপহার, যেখানে আসলে ভয় ছাড়া আর কোনো কিছু চিন্তা ভাবনাই করতে পারবেন না। আপনারা যে ঘটনাগুলো শুনেছেন, সামনে যে ঘটনাগুলো শুনবেন, আমরা যে ঘটনাগুলো কালকে আপনাদের জন্য দেব, এই ঘটনাগুলো শুনবেন এবং কানের ভিতরে হেডফোন দিয়ে শুনবেন এবং চারিপাশে যে বাস্তব ঘটনাগুলো আপনারা সেগুলো মনে করবেন। তাহলে আপনারা কিন্তু ভূত এফএমের যে আসল মজাটা এটা পাবেন। অনেকেই বলে যে ভূত এফএম শুনে কি হয়, আরে বেটা তোরা যারা ভূত এফএম শোনে না তারা তো মজা পায় না। তো ভূত এফএম আমরা কেন শুনি? যারা ভূত এফএম শোনে শুধু তারাই বোঝে। ভূত এফএমকে আমরা সবাই ভালোবাসি। যদি ভূত এফএমকে ভালোবেসে থাকেন একটু কমেন্ট করবেন, আই লাভ ভূত এফএম। আমরা আপনাদের জন্য এই ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত চিন্তা করেছি, প্রতিদিন রাত 10টায় এই টপ ভূত এফএম চ্যানেলের মাধ্যমে আপনারা ঘটনা পেয়ে যাবেন। আমরা কিন্তু একের পর এক আপনাদেরকে ঘটনা দিচ্ছি এবং আপনাদের ভালোবাসাগুলোকে অর্জন করার জন্য। অনেকেই অনেক জায়গা থেকে অনেকভাবে আমাদেরকে কমেন্ট করে এবং আমাদেরকে মানে এমনভাবে চেষ্টা করে যে আমরা যেন ঘটনা না ছাড়ি, এরকম অনেকেই কমেন্ট করে। আবার অনেকেই আছেন যে অনেকে ভালো ভালো কমেন্ট করেন যে ভাইয়া আপনাদের ঘটনাগুলো না শুনলে আমাদের ঘুম আসে না, ভাইয়া ভূত এফএম আমাদের রক্তে মিশে গেছে, ভাইয়া ভূত এফএম যেভাবে চালাচ্ছেন এইভাবে চালিয়ে যান, অফ করে দেন না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন এই ভূত এফএম অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি।
তার জন্য আপনারা আপনাদের কাছের যে মানুষগুলো আছে যারা ভূত এফএম ভালোবাসে তাদেরকে আমাদের এই ঘটনাগুলো শেয়ার করতে হবে। আমাদের ঘটনাতে প্রতিনিয়ত ঘটনাতে লাইক করতে হবে, সম্পূর্ণ ঘটনা শুনতে হবে, ঘটনা একটা কমেন্ট করতে হবে। এইসবের মাধ্যমে আমরা উৎসাহিত হব এবং আমাদের ঘটনাগুলো অনেক মানুষের কাছে পৌঁছাবে। অলরেডি আমাদের টপ ভূত এফএম কিন্তু প্রায় 15,000 প্লাস সাবস্ক্রাইবার একটা সদস্য হয়ে গেছে, একটা ফ্যামিলি হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমরা যাতে যে ঘটনাগুলো কষ্ট করে বানাই। আপনাদের কিন্তু আগে থেকেই বলি যে আমাদের এই বাছাই করা ঘটনা মানে স্পেশাল ঘটনা, আর এই স্পেশাল ঘটনা শোনার জন্য অনেকেই রাত 10টার দিকে অধীর আগ্রহে বসে থাকে টপ ভূত এফএম চ্যানেলে কখন ঘটনা ছাড়া হবে, এটার অপেক্ষায়। তো আমি বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আর সবার আগে ঘটনা পাইতে চাইলে আমাদের সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি আছে, এটা সবসময় অল করে রাখবেন। ঘটনা ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম যেন আপনার কাছে যায়। তো আমাদের ভূত এফএম আমরা কিন্তু বাছাই করি, এমন ঘটনা বাছাই করি যে ঘটনাগুলো আপনাদের শুনতেই ভালো লাগবে এবং খালি শোনা না মনে হবে যে এই ঘটনাটি বাস্তবে আপনাদের সাথে ঘটে যাচ্ছে। কারণ আমাদের ঘটনায় কোনো নয়েস নাই, আমরা চাই যে আপনাদেরকে ঘটনার মাধ্যমে একটা থমথমে ভয়ঙ্কর হরর একটা জায়গাতে পৌঁছে দিতে। আপনাদের রাত হয়ে যাবে ভয়ঙ্কর রাত আমাদের চ্যানেলে যদি আপনারা ঘটনা শোনেন। অনেক ব্যক্তি আছে যারা টপ ভূত এফএমের ঘটনা শোনার জন্য অপেক্ষা করে। আপনারা যদি আমাদের টপ ভূত এফএমের প্রতিদিনের বাছাই করা ঘটনাগুলো চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে। শুধু তাই না, টপ ভূত এফএম আগেও বলেছি অডিওতে, আপনারা টপ ভূত এফএমের ঘটনা আমাদেরকে দেবেন, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা কোনো দিন আমরা মিস করবো না আপনাদের ঘটনা দেওয়া। অনেকেই ঘটনা দেয় এবং অনেকেই দেখায় নিজের কণ্ঠে ঘটনা পাঠায়, তাদের কণ্ঠকে আমরা সাপোর্ট দিয়ে আমরা তাদের ঘটনাগুলোকে এডিট করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশ করে দিই। শুধু তাই নয়, আমরা কিন্তু আপনাদের যে ইমেল পাঠান সেগুলোকে অনেক আগে প্রায়োরিটি দিই। বাছাই করা ঘটনার মাঝখানে অথবা ঘটনার শেষে কিন্তু আমরা তাদের ঘটনাগুলো অ্যাড করি। এখন কিন্তু অনেকেই আজকে 3-4টা ঘটনা শুনেছেন আপনারা আজকে বাছাই করা, যারা আমার অডিয়েন্স অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঘটনা পাঠিয়েছেন। তো যাই হোক, তাদের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে আশা করি। তারা প্রফেশনালি ঘটনা পাঠাচ্ছেন, অনেকেই এখন আমাদেরকে প্রফেশনালি ঘটনা পাঠাচ্ছেন। আমি চাই আপনারা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যান, এইভাবেই ভালোবেসে যান। ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা কিন্তু আমরা প্রথমে দিয়েছি আজকে, কারণ গতকালকে কমেন্টে সবাই ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা চেয়েছিল। তার আগের দিনে সবাই আফান ভাইয়ের ঘটনা চেয়েছিল, আমরা আফান ভাইয়ের ঘটনা দিয়ে শুরু করেছি। আপনারা যদি আফান ভাইকে ভালোবাসেন তাহলে আফান ভাইয়ের ঘটনা শুনতে চান আমাদেরকে জানাবেন, আমরা আফান ভাইয়ের ঘটনা দিয়ে ঘটনা শুরু করব। যাই হোক, অনেকের অনেক চাহিদা থাকে, অনেকের অনেক পরিচিত থাকে, অনেকে ভৌতিক আর্টিস্টদের পছন্দ থাকে। যেমন সাবিত আলম ভাইকে অনেকে এখন বর্তমানে ভালোবাসতেছে যে সাবিত আলম ভাই গ্রামের ঘটনা খুব ভালো বলছেন। ডক্টর আলিফ ভাইয়া তিনি বিভিন্ন হাসপাতালের ঘটনা বলছেন, দেশের ঘটনা, দেশের বাইরের হাসপাতালের ঘটনা, ডক্টরদের সাথে ঘটে যাওয়া কোনো হরর ঘটনা থাকলে সেগুলো বলছেন। আফরান ভাইয়া বলছেন তার এলাকাকে কেন্দ্র করে যত ঘটনা ঘটে গিয়েছে তিনি বিভিন্ন মানুষের, সজীব ভাইয়ার মাধ্যমে হোক, আরো অনেক টিম মেম্বারের মাধ্যমে হোক, তিনি কিন্তু এই ঘটনাগুলো কালেক্ট করে আপনার সামনে তুলে ধরছেন। তার এলাকার অর্থাৎ রংপুরের যত ঘটনা আছে, কুড়িগ্রাম, যাই হোক রাজবাড়ির ঘটনা, তিনি কিন্তু অনেক ঘটনাকে একসাথে করে ঘটনাগুলো দিচ্ছেন। তো সব মিলে একটা কথা বলবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করে যান, আমরা আপনাদের জন্য যা করবো ইনশাল্লাহ আপনাদের ভালো করব। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। আর পরবর্তীতে কার কণ্ঠে ঘটনা শুনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।